এই টপিক গুলোই আমরা দেখব। ঠিক আছে? PowerPoint স্লাইডে যে টপিক গুলো আলোচনা করা আছে। আচ্ছা, কর্পোরেট ট্যাক্স জিনিসটা কি? বলা হচ্ছে যে এই কর্পোরেট ট্যাক্স অলসো কল্ড কর্পোরেশন ট্যাক্স অর কোম্পানি ট্যাক্স। এটা ডাইরেক্ট ট্যাক্স বলা হয়ে থাকে যেটা লেভিড অন ইনকাম অর ক্যাপিটাল অফ কর্পোরেশন এন্ড আদার সিমিলার লিগ্যাল এন্টিটিস। এটা ৩ টা লেভেলে ইম্পোজ করা হয়। হ্যাঁ? ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল আর লোকাল লেভেল। আমরা কোম্পানির ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করতে হলে আমাদের ট্যাক্স রেট গুলো জানা উচিত। হ্যাঁ? কোম্পানি যদি ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করতে চায় না? যে কোম্পানি ইনকাম, এই ইনকামের পরে ট্যাক্স কত হবে? এটা ক্যালকুলেশন করতে চাইলে আমাদের কি জানতে হবে? ট্যাক্স রেট গুলো জানতে হবে। তো কর্পোরেট ট্যাক্স রেট গুলো দেখেন একটা গ্লান্স দেয়া আছে যে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বলা হচ্ছে যার মোর দ্যান 10% পেইড আপ ক্যাপিটাল থ্রু আইপিও এর মাধ্যমে ইস্যু করা হয়েছে। অর্থাৎ যার মোর দ্যান 10% ক্যাপিটাল মার্কেটে আছে, ক্যাপিটাল মার্কেটে বা স্টক এক্সচেঞ্জ এ আছে, তাদের জন্য ট্যাক্স রেট হলো 20%। তবে এখানে কন্ডিশন অ্যাটাচ করা আছে। এই জায়গাটা কন্ডিশন অ্যাটাচ করা আছে যে all income and receipt must be transacted through banking channel। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি যে টাকাটা রিসিভ করবে, এই টাকাটা তাকে পুরাটাই কি করতে হবে? ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রিসিভ করতে হবে। এবং এক্সপেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট যদি ৳৫,০০,০০০ র উপরে হয় তাহলে এগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে। যদি করে থাকে then the tax rate will be 20%, আর যদি না করে থাকে then the rate will be এটা একটু চেঞ্জ করে নিয়ে না 22.5%, মানে ২.৫% বেড়ে যাবে। কন্ডিশন গুলো কি, কি? The income and receipt must be transacted through banking channel। অর্থাৎ ইনকাম অ্যান্ড রিসিপ্ট, অল ইনকাম অ্যান্ড রিসিপ্ট গুলো আপনাকে কি করতে হবে? ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিতে হবে। এক্সপেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে বলতেছে অ্যাবাভ ৳৫,০০,০০০ র উপরে যদি এক্সপেন্স বা ইনভেস্টমেন্ট হয়ে থাকে, তাহলে এগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে। এই ২ টা কন্ডিশন যদি মিট করতে পারেন, then your tax rate will be 20%, otherwise your tax rate will be 22.5%। এটা বলা আছে। পাবলিক লিমিটেড কোম্পানি যাদের লেস দ্যান 10% পেইড আপ ক্যাপিটাল আইপিও তে আছে বা স্টক এক্সচেঞ্জ এ আছে বা ক্যাপিটাল মার্কেটে ট্রেডেড হচ্ছে, তাদের জন্য ট্যাক্স রেট বলা হচ্ছে 22.5। এদের ক্ষেত্রেও সেম কন্ডিশন এপ্লাই যে অল রিসিভড এন্ড ইনকাম মাস্ট বি ট্রান্সেক্টেড থ্রু ব্যাংকিং চ্যানেল এবং এক্সপেন্ডিচার অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাবাভ ৳৫,০০,০০০ উইল বি ট্রান্সেক্টেড থ্রু ব্যাংকিং চ্যানেল। যদি কন্ডিশন মিট না করতে পারেন দেন দ্যা ট্যাক্স রেট উইল বি 25%। প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স রেট হলো 27.5%। তাদের ক্ষেত্রেও কন্ডিশন ২ টা অ্যাটাচ করা আছে, সেম কন্ডিশন। তারা যদি কন্ডিশন মিট না করতে পারে then the rate will be 30%। ইমরুল ভাই যেটা বলতেছে যে ইফ সিঙ্গেল ট্রানজাকশন এক্সিড 5 লাখ এন্ড অল টুগেদার ইয়ারলি। আচ্ছা, যদি হয় যে সিঙ্গেল ট্রানজাকশন ধরেন একটা দুইটা ট্রানজাকশন 5 লাখের উপরে রয়েছে, বাট সব মিলে বছরে ৩৬ লাখ হয় নাই, সেক্ষেত্রে হবে না, না? না, সেক্ষেত্রে হবে না। ও, এখানে দোনোটাই মানে সাথে হইতে হবে। ৫ হ্যাঁ, হ্যাঁ। লাখ হইতে হবে আর ৩৬ লাখ এক্সিড করতে হবে। দেন ওই হবে। জি, জি। এভাবেই বলছে। দেখেন all together yearly transaction exceeding 36 লাখ না? এটাই বলছে। আচ্ছা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। যদি কন্ডিশন মিট করতে না পারে then the rate will be 30%, আর যদি কন্ডিশন মিট করতে পারে then the rate will be কি? 27.5%। এর ইনকামটাকে হাইলাইট করছে বেশি, বুঝছেন? ইনকামটা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিয়ে আসে তাহলে কোম্পানিগুলো কিন্তু আর ইনকাম হাইড করতে পারবে না। বুঝছেন? ইনকামটাকে করছে বেশি, এমফাসাইজ দিছে বেশি। আচ্ছা, এক ব্যক্তি মালিকানা কোম্পানি। এক ব্যক্তি মালিকানা কোম্পানি। এটা কোম্পানিজ একটা নিউ একটা কনসেপ্ট যে আগে যেমন কোম্পানি করতে ২ জন ব্যক্তি লাগতো। এখন একজন ইন্ডিভিজুয়াল সে চাইলে কি করতে পারে? 1 পারসন কোম্পানি ক্রিয়েট করতে পারে। এক ব্যক্তি মালিকানা কোম্পানি। এক ব্যক্তি মালিকানা কোম্পানির জন্য ট্যাক্স রেট হলো 22.5%। তার জন্য হলো ট্যাক্স রেট 22.5%। আ
সেম কন্ডিশনই বলা আছে। যদি কন্ডিশন এপ্লাই না করতে পারেন then the rate will be 25%. লিস্টেড ব্যাংক, ইন্সুরেন্স অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন এদের জন্য 37.5%. নন লিস্টেড ব্যাংক, ইন্সুরেন্স অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর জন্য ট্যাক্স রেট হলো 40%. তাদের জন্য আর নাই। কারণ তাদের তো সবকিছুই বলতে গেলে যে ব্যাংকিং চ্যানেলেই হচ্ছে। মোবাইল ফোন কোম্পানির জন্য 45%. এটা আবার লিস্টেড হইলে 40%, হ্যাঁ? মোবাইল ফোন কোম্পানির জন্য হলো 45%, কিন্তু লিস্টেড যদি হয়ে থাকেন না মোবাইল ফোন কোম্পানিগুলো, যে সমস্ত মোবাইল ফোন কোম্পানিগুলো লিস্টেড তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্যার এখানে লিস্টেড আর নন লিস্টেড বলতে কি বোঝাচ্ছে? লিস্টেড বলতে ওই যে আপনি স্টক এক্সচেঞ্জে যদি তালিকাভুক্ত থাকেন তখন এটাকে বলা হয় লিস্টেড। আর স্টক এক্সচেঞ্জে যদি তালিকাভুক্ত না থাকেন তখন এটাকে বলা হয় নন লিস্টেড। যেমন ব্যাংকগুলোর ক্ষেত্রে মোস্ট অফ দ্যা ব্যাংক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, হ্যাঁ? কিন্তু নতুন ব্যাংকগুলো হয়তোবা সঙ্গে, সঙ্গে হয় না। তাদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়া হয়। এরপরে তারা হয়ে থাকে, তালিকাভুক্ত হয়ে থাকে। মানে কোম্পানি আফটার কোম্পানির শেয়ার গুলো যদি ক্যাপিটাল মার্কেটে কেনা-বেচা হয় না, তখন এটাকে বলা হয় লিস্টেড। আর আপনার কোম্পানির শেয়ার গুলো যদি ক্যাপিটাল মার্কেটে কেনা-বেচা না হয়, তখন এটাকে বলা হচ্ছে নন লিস্টেড, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা। আচ্ছা, মোবাইল ফোন কোম্পানির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে লিস্টেড হলে 40%, নন লিস্টেড হলে 45%, হ্যাঁ? আবার এখানে একটা অপশন দিয়ে রাখছে যে যদি মোবাইল ফোন কোম্পানি শুধুমাত্র ওই ফার্স্ট ইয়ার, হ্যাঁ? যদি মোবাইল ফোন কোম্পানি সে তার যে বছর আইপিও তে আসছে, এই আইপিও তে যদি মোর দেন 20% শেয়ার যদি মানে আইপিও তে নিয়ে আসতে পারে, মোর দেন 20% এট লিস্ট 20% সরি, এট লিস্ট 20% শেয়ার যদি আইপিও তে নিয়ে আসতে পারে, তাহলে যে বছর নিয়ে আসবে ওই বছর সে 10% ট্যাক্স এর একটা ছাড় পাবে। ওই বছর সে 10% ট্যাক্স এর একটা ট্যাক্স এর ওই বছর সে 10% ট্যাক্স রেটের উপর একটা ছাড় পাবে। যেমন আমরা বলতেছিলাম যে মোবাইল ফোন কোম্পানিগুলো যদি লিস্টেড হয়ে থাকে, the tax rate will be 40%. এবং সে যদি 20% শেয়ার নিয়ে আসে ক্যাপিটাল মার্কেটে, তাহলে সেক্ষেত্রে ট্যাক্স রেট হবে ওই বছর শুধু কিন্তু, হ্যাঁ? 40% মাইনাস 40% ইনটু 10%, দ্যাট মিনস কত? 36%। বুঝা গেছে? শুধুমাত্র ওই একটা পার্টিকুলার ইয়ারে যে বছর সে ক্যাপিটাল মার্কেটে শেয়ার নিয়ে আসবে। তো কত পার্সেন্ট শেয়ার? এট লিস্ট 20% শেয়ার ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসবে। শুধু ওই পার্টিকুলার বছরে তার ট্যাক্স রেট হবে কত? 36%। মানে আরো 4% সে ইনকামের পরে ট্যাক্স রেটটা ছাড় পাবে, হ্যাঁ? আচ্ছা। মার্চেন্ট ব্যাংক যারা ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে তাদের জন্য 37.5%। টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা পারসন যারা টোবাকো বিজনেস এর সাথে কানেক্টেড আছে তাদের জন্য ট্যাক্স রেট হলো 45%। হাইয়েস্ট ট্যাক্স রেট, হ্যাঁ? এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস বা কোম্পানির জন্য ট্যাক্স রেট হলো 12%। তবে তাদের যদি এলইডি সার্টিফিকেট থাকে, এটা পরিবেশ অধিদপ্তর থেকে নিতে হয়, then the rate will be 10%. তারা যদি এলইডি সার্টিফিকেট নিতে পারে, the rate will be 10%. আচ্ছা, আমরা যে ট্যাক্স রেট গুলো দেখলাম না? আমরা যে ট্যাক্স রেট গুলো দেখলাম, এগুলোকে বলা হচ্ছে কোম্পানির বিজনেস ইনকামের ট্যাক্স রেট। এগুলোকে বলা হচ্ছে কি? যে কোম্পানির বিজনেস ইনকামের ট্যাক্স রেট। যেমন গার্মেন্টস এ তার যদি বিজনেস ইনকাম থাকে, এই বিজনেস ইনকামের উপরে ট্যাক্স রেট কত হবে? 12% হবে, হ্যাঁ? আচ্ছা, এর বাইরেও আরো কিছু আছে যেমন টেক্সটাইল এর ক্ষেত্রে ট্যাক্স রেট হলো 15%, হ্যাঁ? টেক্সটাইল এর ক্ষেত্রে আপনারা মনে রাখেন টেক্সটাইল এর ক্ষেত্রে ট্যাক্স রেট কত? 15%, হ্যাঁ? এটা পরিপত্রতে একটা এসআরও দিয়ে বলে দিছে। এই রেট গুলো কিন্তু আপনারা পরিপত্রতেও পাবেন। এই রেট গুলো কোথায় পাবেন? যে আমাদের যে পরিপত্র বের করে এনবিআর, এই এনবিআর এর যে পরিপত্র, এই পরিপত্রতে এই রেট গুলো ক্লিয়ারলি এক্সপ্লেইন করা আছে। আচ্ছা।
তো আমরা যে রেট গুলো বললাম, এই রেট গুলোকে বলা হয় কি? কোম্পানির বিজনেস ইনকামের ট্যাক্স রেট। আচ্ছা। কোম্পানির তো অন্যান্য ইনকামও থাকতে পারে না? যেমন তার ক্যাপিটাল গেইন থাকতে পারে। ক্যাপিটাল গেইন থাকতে পারে যে না নন কারেন্ট অ্যাসেট বিক্রি করে তার ক্যাপিটাল গেইন হতে পারে। তো তার যদি ক্যাপিটাল গেইন থাকে, ক্যাপিটাল গেইন এর পরে ট্যাক্স রেট হলো 15%। তার যদি ক্যাপিটাল গেইন থাকে ফ্রম সেল অফ লিস্টেড কোম্পানির শেয়ার, শেয়ার বিক্রি করে তার যদি কোন ক্যাপিটাল গেইন হয় তাহলে রেট হলো 10%। তার যদি ডিভিডেন্ড ইনকাম থাকে তাহলে রেট হলো 20%। এর বাইরেও ইমরুল যদি ভাই আমি বলেন। এক্সপোর্ট ওরিয়েন্টেডটা একটু মিস করলাম। যেটা বললো SRO 210 এ কি বলতে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, গার্মেন্টস বা কোম্পানির জন্য ট্যাক্স রেট হলো 12%। তবে তারা যদি এলইডি সার্টিফিকেটটা কালেক্ট করতে পারে, তাদের যদি এলইডি সার্টিফিকেট থাকে তাহলে রেট উইল বি 10%। স্যার, স্যার মোবাইল কোম্পানি যে স্যার একটা ম্যাথ করলেন না 40% মাইনাস 40% ইনটু 10%? ওইটা শুধুমাত্র ওই ফার্স্ট ইয়ার যে বছর সে আ ইস্যু করবে, হ্যাঁ? এই যে 20% শেয়ার ইস্যু করবে শুধুমাত্র ওই বছরটা। না হচ্ছে না কেন? এই ফার্স্ট ইয়ার শুধু, হ্যাঁ? স্যার ওটা 36% কিভাবে আসলো? স্যার 40% থেকে 40% মাইনাস করে আবার 10% মাল্টিপ্লাই করলেন। 40% এর পরে 40% দেখেন নরমালি ট্যাক্স রেট কত? 40% লিস্টেড হলে কি 40%। 40% না? জি স্যার। নরমালি ট্যাক্স রেট 40%। কিন্তু সে যদি ওই বছর 20% শেয়ার ইস্যু করে, তাহলে সে হুম, আবার ডিসকাউন্ট পাবে সে ট্যাক্স এর পরে রিবেট পাবে কত? 40%। 10%। ও 10%, 10%। 10% রিবেট পাবে। তো 40% এর 10% কত আসে? আ 4%। 4% আচ্ছা মাইনাস 4% 36। আসবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। 40% থেকে 4% বাদ দিলে আমার আসবে কত? 36%, হ্যাঁ? স্যার বুঝছি। এটা বলা হচ্ছে। আচ্ছা কোম্পানি দেখেন কোম্পানি ক্যাপিটাল গেইন যদি থাকে ক্যাপিটাল গেইন এর উপর ট্যাক্স রেট 15%। কোম্পানি ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ শেয়ার যদি থাকে তাহলে রেট হলো 10% এন্ড কোম্পানি যদি ডিভিডেন্ড ইনকাম থাকে the rate will be 20%। বলা হচ্ছে এর বাইরেও যদি কোম্পানির যদি কোন ইনকাম থাকে তাহলে যে আমরা যে উপরে যে বিজনেস ইনকামের যে রেট গুলো দেখছি এই রেট গুলো এপ্লাই হবে। মানে আদার ইনকামের পরে কোম্পানি কোম্পানির যে রেট এই রেটটা এপ্লাই হবে আদার ইনকামের পরে। জন্য কোম্পানির ইন্টারেস্ট ইন্টারেস্ট ফ্রম এফডিআর আছে। এটার উপরে কত টাকা কোন রেটটা এপ্লাই হবে? ইন্টারেস্ট ফ্রম এফডিআর বা ব্যাংক ইন্টারেস্ট আছে কোম্পানি। 30%। আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে এই রেটটা মানে আপনার কোম্পানিটা যদি প্রাইভেট কোম্পানি হয়ে থাকে তাহলে 30% বা 27.5%। ওই যে কন্ডিশন অ্যাটাচ করা আছে। যেমন আমরা এখন আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড বেশ কিছু গার্মেন্টস আছে যেগুলো আমরা ট্যাক্স এর কাজগুলো করে থাকি, হ্যাঁ? ঠিক আছে? এক্সপোর্ট ওরিয়েন্টেড বেশ কিছু গার্মেন্টস আছে। তাহলে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এর ক্ষেত্রে তার বিজনেস ইনকাম এর পরে ট্যাক্স রেট কত হবে? 12%। এবং তার যে ব্যাংক ইন্টারেস্ট আছে এই ব্যাংক ইন্টারেস্ট এর পরে ট্যাক্স রেট কত হবে? আর এগুলো আবার কি ইপিজেড এর অনেকগুলো কনসার্ন বুঝছেন? আমরা বেশ কিছু ইপিজেড কনসার্ন এর কাজ করি। ঠিক আছে? ইপিজেড এর সম্পর্কে আপনাদের মনে আইডিয়া আছে কিনা? যে ইপিজেড এর যে কনসার্ন গুলো এরা দেখবেন এদের কনসার্ন গুলোর কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস গুলো কিন্তু প্রপার ওয়েতে তারা মেইনটেইন করে। আপনারা জানেন কিনা তারা মোস্ট অফ দ্যা কোম্পানি যারা ইপিজেড এর আন্ডারে থাকে, আওতায় থাকে এদের বুকস অফ অ্যাকাউন্টস গুলো তারা প্রপার ওয়েতে কি করে? মেইনটেইন করে। হ্যাঁ, আমরা যে কয়টা কোম্পানিতে কাজ করেছি মানে আমাদের ফিডব্যাকটা ভালো, হ্যাঁ? পজিটিভ। ঠিক আছে? ইপিজেড এর গুলো নন ইপিজেড এর তুলনায় ইপিজেড এর গুলো। যেমন নন ইপিজেড যেমন অনেক স্মল কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিতে আমরা ওইভাবে প্রপার বুকস অফ অ্যাকাউন্টস দেখতে পাই না। যেটা বাস্তব। ঠিক আছে? বিশেষ করে স্মল কোম্পানি গুলোর ক্ষেত্রে। যেটা বাস্তব। কিন্তু ইপিজেড কনসার্ন গুলোতে যেমন আমরা আমাদের ই আমাদের আমরা যে ট্যাক্স এর কাজ করি এর মধ্যে একটা আছে। এদের যেকোনো সিঙ্গেল ট্রান্সেকশন যেকোনো সিঙ্গেল ট্রান্সেকশনই হোক না কেন এই ট্রান্সেকশনটা তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রদান করে থাকে। Any single transaction they must be transacted through banking channel ঠিক আছে? ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকে। তাহলে ওটা তো একটা 100% স্পট ওরিয়েন্টেড কোম্পানি।
তাহলে ওর এক্সপোর্ট এর পরে ট্যাক্স রেট হলো 12%। এখন ব্যাংক ইন্টারেস্ট এর পরে ট্যাক্স রেট কত হবে? এটা কি 30% হবে নাকি 27.5% হবে? স্যার 27.5% হবে। 27.5%। তার মানে ইজ ডিপেন্ডস মানে এটা ডিপেন্ড করতেছে কি? যে তার কন্ডিশন এর উপরে ডিপেন্ড করতেছে যে ট্যাক্স রেট কত হবে? 27.5%, হ্যাঁ? আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু সেনসিটিভ, হ্যাঁ? যেমন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি এটা তার বিজনেস ইনকামের ট্যাক্স রেট, কিন্তু তার যদি আদার ইনকাম থাকে তাহলে দেখতে হবে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি কি প্রাইভেট কোম্পানি নাকি পাবলিক কোম্পানি। যদি প্রাইভেট কোম্পানি হয়, তার যদি ওই যে কমপ্লায়েন্স মেইনটেইন থাকে তাহলে রেট হবে কি? তার আদার ইনকামের রেট হবে 27.5%। আচ্ছা, কোম্পানি দেখবেন অনেক সময় অনেক কোম্পানি লস শো করে। বাট ট্যাক্সেবল ইনকাম নেগেটিভ আসছে। ঠিক আছে? ট্যাক্সেবল ইনকাম নেগেটিভ আসছে। তো কোম্পানির ক্ষেত্রে আপনি যখন ট্যাক্স লায়াবিলিটি ডিটারমাইন করবেন, তখন বলা হচ্ছে যে গ্রস ট্যাক্স লায়াবিলিটি কি হবে? গ্রস ট্যাক্স লায়াবিলিটি বলা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে গ্রস ট্যাক্স লায়াবিলিটি এটা আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন। গ্রস ট্যাক্স লায়াবিলিটি কি হবে কোম্পানির ক্ষেত্রে? গ্রস ট্যাক্স লায়াবিলিটি ইস দ্য রেগুলার ট্যাক্স। আচ্ছা, এই গ্রস ট্যাক্স লায়াবিলিটি হলো কি বিজনেস ইনকামের ক্ষেত্রে, হ্যাঁ? যে বিজনেস ইনকামের ক্ষেত্রে কোম্পানি বিজনেস ইনকামের ক্ষেত্রে গ্রস ট্যাক্স লায়াবিলিটি কি হবে, হ্যাঁ? The regular tax on business income or minimum tax on gross receipt। এই minimum tax on gross receipt টা আমরা দেখব। or minimum tax on এই minimum tax on gross receipt টা আমরা এখন আলোচনা করব। gross receipt whichever is higher, whichever is higher। কি বোঝা গেল দেখেন? কোম্পানির ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স কি হবে? সরি, কোম্পানির ক্ষেত্রে গ্রস ট্যাক্স লায়াবিলিটি কি হবে বিজনেস ইনকামের ক্ষেত্রে? বলা হচ্ছে রেগুলার ট্যাক্স অন বিজনেস ইনকাম, রেগুলার ট্যাক্স অন বিজনেস ইনকাম। অর্থাৎ তার বিজনেস ইনকামের পরে ওই যে কর্পোরেট ট্যাক্স রেট উপরে যে রেট গুলো দেখলাম, এই রেট গুলো এপ্লাই করলে যে ট্যাক্স আসবে or মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট, অথবা মিনিমাম গ্রস রিসিপ্ট এর পরে মিনিমাম ট্যাক্স এপ্লাই করলে যে ট্যাক্সটা আসবে, এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা তার গ্রস ট্যাক্স লায়াবিলিটি। আচ্ছা, আপনারা কিছু জিনিস মনে রাখেন, পরে আমরা যখন ক্যালকুলেশনে যাব তখন আরো কিছু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? আমরা আগে পয়েন্ট গুলো ক্লিয়ার হয়। বুঝছেন? কারণ এখন যেগুলো পড়তেছি দিস ইস কি থিওরিটিক্যাল পার্ট। আমরা যখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, একটা এই ম্যাথ প্রবলেম গুলো দেখাবো, তখন কিন্তু আপনাদের পয়েন্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক না? পয়েন্ট গুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার যদি প্রিভিয়াস ইয়ারে যদি কোনো লস সেটআপ করতে হয় এই বছর, তাহলে কি ওই লস সেটআপটা বাদ দেওয়ার পরে যেটা ট্যাক্স থাকবে তাহলে ওটা রেগুলার ট্যাক্স ধরবো? লস সেটআপটা বাদ দেওয়ার পরে তার বিজনেস ইনকাম হবে। বুঝছেন? লস সেটআপটা বাদ দেওয়ার পরে তার বিজনেস ইনকাম হবে। আচ্ছা। মিনিমাম ট্যাক্স অন বিজনেস ইনকাম, হ্যাঁ? এখানে বলা হচ্ছে দ্য মিনিমাম ট্যাক্স অন এনি পারসন ফার্ম অর কোম্পানি শ্যাল বি অ্যাজ ফলোস। এখানে যেটা ফার্স্ট এই স্লাইডটাতে বলা হচ্ছে কি কাদের জন্য মিনিমাম ট্যাক্সটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, সবার জন্য মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল না। কোন একজন ব্যক্তি যার গ্রস রিসিপ্ট এনি পারসন ব্র্যাকেটে বলে দিয়েছে ন্যাচারাল ট্যাক্স পেয়ার। ন্যাচারাল ট্যাক্স পেয়ার বলতে বোঝানো হচ্ছে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ? ন্যাচারাল ট্যাক্স পেয়ার মিনস ইন্ডিভিজুয়াল যার গ্রস রিসিপ্ট নট লেস দেন 3 কোটি টাকা, যার গ্রস রিসিপ্ট 3 কোটি টাকা নিচে না,
যদি ৩ কোটি টাকার উপরে যদি গ্রস রিসিপ্ট হয় তাহলে তার জন্য মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তার জন্য ট্যাক্স লায়াবিলিটি কি হবে? রেগুলার ট্যাক্স or minimum tax whichever is higher. Any firm of association, ফার্মের ইনকাম যদি ৫০ লাখ টাকা having gross receipt of not less than ৫০ লাখ টাকা, any firm of association having gross receipt of not less than 50 লাখ টাকা, ৫০ লাখ টাকা হলেই পারে তার জন্য applicable any company, কোম্পানির জন্য কি এটা applicable। এখন মিনিমাম ট্যাক্স এর রেট গুলো দেখবো যে মিনিমাম ট্যাক্স এর রেট গুলো কত। বলা হচ্ছে মোবাইল ফোন কোম্পানির জন্য হলো 2%, টোবাকো ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোম্পানির জন্য 3%, কার্বোনেটেড বেভারেজের জন্য হলো 3%। আচ্ছা, কার্বোনেটেড বেভারেজের রেটটা না, এটা একটা এসআরও এর মাধ্যমে ইস্যু করা হইছে। এটা দেখবেন বইতে 5% আছে, পরে এসআরও এর মাধ্যমে এটা 3% করা হইছে। বোঝা গেছে কিনা? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে বইতে যেমন এই রেটটা যেমন বইতে আছে একটা আছে 5%, কিন্তু এটা পরবর্তীতে এসআরও এর মাধ্যমে এই রেটটা কমায় কত করা হইছে? 3% করা হইছে। ন্যাচারাল ট্যাক্স পেয়ার আদার দেন টোবাকো ম্যানুফ্যাকচারার, ওই যে ইন্ডিভিজুয়াল যাদের গ্রস রিসিপ্ট কি যাদের গ্রস রিসিপ্ট বলতেছিলাম কত 3 মোর কোর দেন উপরে, 3 crore। হ্যাঁ তাদের জন্য হলো 0.25%, এনি আদার কেস 0.60%, অন্যান্য ক্ষেত্রে 60%। নিউ ইন্ডাস্ট্রি মানে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়ে থাকে তার জন্য ফার্স্ট 3 ইয়ার্স হলো 0.10%। এই যে রেট গুলো এগুলোকে বলা হচ্ছে মিনিমাম ট্যাক্স। এই রেট গুলো কি মিনিমাম ট্যাক্সের রেট গুলো না? এই রেট গুলো কি মিনিমাম ট্যাক্স, হ্যাঁ? আচ্ছা, আমাদের এখানে একটা ডেফিনিশন নাই। ডেফিনিশনটা হলো মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট, হ্যাঁ? গ্রস রিসিপ্ট বলতে কি বুঝি? এটা আমি আপনাদেরকে একটু বলে স্যার দিই। এটাই কোশ্চেনটা করতে নিয়েছিলাম গ্রস রিসিপ্টটা। আচ্ছা, গ্রস রিসিপ্ট এটা দেখবেন 163 তে বলা আছে গ্রস রিসিপ্ট বলতে কি বুঝি। এগুলো কিন্তু সেকশন গুলো আপনাদেরকে একটু দেখতে হবে, হ্যাঁ? গ্রস রিসিপ্ট মিনস তো এটা কি টোটাল রেভিনিউটা না ইয়েটা বাদ হ্যাঁ, না হ্যাঁ, দিয়ে টোটাল রেভিনিউ, এক্সপেন্সেস সেলস অর সার্ভিস রেভিনিউ। গ্রস এক্সপেন্সেস রিসিপ্ট এগুলো তো বলতে বাদ দিয়ে সেলস বলে এন্ড রাইট? সার্ভিস রেভিনিউ কে বোঝানো হচ্ছে। গ্রস রিসিপ্ট মিনস সেলস অর সার্ভিস রেভিনিউ, হ্যাঁ? সার্ভিস রেভিনিউ। যেমন ইন কেস অফ গুডস এর ক্ষেত্রে সেলস, ইন কেস অফ সার্ভিস এর ক্ষেত্রে সার্ভিস রেভিনিউ। আর অন্যান্য ক্ষেত্রে বলা হচ্ছে হেডস অফ ইনকাম। ইন আদার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হেডস অফ ইনকাম বা আদার অন্যান্য ক্ষেত্রে ইনকাম, হ্যাঁ? এটা বলা হচ্ছে। তাহলে গ্রস রিসিপ্ট বলতে কি বোঝানো হচ্ছে? সেলস এন্ড সার্ভিস রেভিনিউ কে বলা হচ্ছে গ্রস রেভিনিউ, হ্যাঁ? আপনি ডিউরিং দ্য পিরিয়ড এ যে পরিমাণ সেলস করছেন বা সার্ভিসের মাধ্যমে যে পরিমাণ ইনকাম করছেন দ্যাট ইস কল্ড গ্রস রিসিপ্ট ইন কেস অফ বিজনেস এর ক্ষেত্রে, হ্যাঁ? আর মিনিমাম ট্যাক্স এর ক্ষেত্রে যেটা বলা হয় কি যে কম্পারিজনটা করা হয় প্যারালাল লাইন বাই লাইন আইটেম, হ্যাঁ? যেমন অন্যান্য ইনকামের ক্ষেত্রে হয় কি সোর্স ট্যাক্সটাই হায়ার হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বিজনেস এন্ড প্রফেশন সম্পর্কে ভালো নলেজ গ্যাদার করতে চাই বা কোম্পানির আ কোম্পানির ম্যাথ গুলো যদি ভালোভাবে করতে চাই, তাহলে বলা হচ্ছে যে আপনাকে সেকশন 45 থেকে 56 পর্যন্ত ভালো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সেকশন 45 থেকে 56 পর্যন্ত ভালো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যেমন 45 এ যেটা বলা আছে ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে? যে কোন ইনকাম গুলোকে আমরা ইনকাম ফ্রম বিজনেস হিসেবে কনসিডার করব। আচ্ছা, এগুলো একটু আপনারা ১ থেকে পড়ে নিবেন, হ্যাঁ? আমি পাওয়ার পয়েন্ট স্লাইডে জিস্ট কথাগুলো নিয়ে আসছি। ডিটেইলস নিয়ে আসি নাই, হ্যাঁ? এজন্য একটা কিন্তু আপনাদেরকে একটু, একটু করে পড়তে হবে। আপনারা যদি মনে করেন যে না আমরা এই অ্যাক্ট পড়বো না, জাস্ট ক্লাস নোটের উপরে ডিপেন্ডেন্ট তাহলে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে। ঠিক আছে? ক্লাস নোটটা নিয়ে আসা হয়েছে জাস্ট কি পয়েন্ট গুলো বা কি পয়েন্ট গুলো নিয়ে ডিসকাস করার জন্য। আচ্ছা, সেকশন 45 এ বলা আছে যে ইনকাম ফ্রম বিজনেস যে কোন ইনকাম গুলোকে আমরা বিজনেস ইনকাম হিসেবে কনসিডার করব। 46 এ বলা আছে স্পেশাল কেসেস অফ ইনকাম ফ্রম বিজনেস, স্পেশাল কেসেস। কোন ইনকাম গুলোকে স্পেশাল বিজনেস ইনকাম বলা হচ্ছে। 47 এ বলা হচ্ছে কম্পিটিশন অফ প্রফিট অফ সার্টেন বিজনেস। আচ্ছা, 47 এর কনসেপ্টটা আপনাদেরকে বলে দিই আপনি একটু নোট ডাউন করে রাখতে পারেন। 47 47 এ যেটা বলা হচ্ছে এগুলো কিন্তু নিচে আবার একটু, একটু করে আলোচনা করা আছে সেকশন গুলো, হ্যাঁ? কিছু সেকশন আলোচনা করা নাই। যেমন 45, 46 এটা আলোচনা করা আছে। 47 আবার আলোচনা করা নাই। আচ্ছা, 47 এ যেটা বলা হচ্ছে ইন্সুরেন্স কোম্পানি ইন্সুরেন্স কোম্পানি এই ইন্সুরেন্স কোম্পানির বিজনেস ইনকামটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন?
এটা বলা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির বিজনেস ইনকামটা আপনাকে 4th শিডিউলে যে গাইডলাইন দেয়া আছে এই গাইডলাইনের আলোকে ইন্স্যুরেন্স কোম্পানির বিজনেস ইনকাম ডিটারমাইন করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেস ইনকাম ডিটারমাইন করবেন কিভাবে? আপনার যে 4th শিডিউল আছে এই 4th শিডিউলে আপনার গাইডলাইন দেয়া আছে। ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেস ইনকাম ডিটারমাইন করা, হ্যাঁ? এবার এখানে আরেকটা বলা আছে যে যারা ন্যাচারাল রিসোর্স কালেক্ট করে, এক্সট্রাক্ট করে, মাইনিং কোম্পানি তাদের বিজনেস ইনকাম ডিটারমাইন করবেন কিভাবে? এটা 5th শিডিউলে বলা আছে। ক্লিয়ার কিনা? তাহলে 47 এ কি করতে বলছে? 47 বলতেছে ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেস ইনকাম ডিটারমাইন্ড under guidelines of 4th schedule and mineral resource বা mining company business income will be determined under 5th schedule. দেখেন সেকশন 47 ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা 47 নিয়ে? স্যার একটু আবার স্যার প্লিজ। আচ্ছা, সেকশন 47 বলতেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেস ইনকামটা ডিটারমাইন করতে হবে কোন শিডিউলের আলোকে? 4th শিডিউলের আলোকে ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেস ইনকামটা ডিটারমাইন করতে হবে। অর্থাৎ 4th শিডিউলে যে গাইডলাইন দেয়া আছে এই গাইডলাইনের আলোকে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি কি করতে হবে? বিজনেস ইনকামটা ডিটারমাইন করতে হবে। আর যারা মাইনিং কোম্পানি যেমন তিতাস, পেট্রো বাংলা এদের বিজনেস ইনকাম কিভাবে ডিটারমাইন করবেন সেটা বলা হচ্ছে যে 5th শিডিউল। 5th শিডিউলে যে গাইডলাইন দেয়া আছে এই গাইডলাইনের আলোকে আপনাকে কি করতে হবে? তাদের বিজনেস ইনকামটা ডিটারমাইন করতে হবে। বুঝছেন? ক্লিয়ার কিনা? এটা আপনি যদি সেকশনে যান না, আমি যদি সেকশন 47 টা বের করি, তাহলে দেখবেন যে ইজিলি এটা ক্লিয়ার মানে ইজিলি এটা বুঝতে পারবেন। বুঝছেন? আমি বললাম আপনি মনে রাখেন এরপর একটু পড়তে হবে, হ্যাঁ? এই দেখেন। Computation of profit of certain business. The profit of business mentioned in column 2 of the table below shall be computed in accordance with the provision of the schedule mentioned in column 3 of the table, namely insurance business 4th schedule. 4th schedule এর আলোকে কি করতে হবে? ইন্স্যুরেন্স বিজনেসে বিজনেস ইনকাম কম্পিউট করতে হবে। Extraction and exploration of natural gas, petroleum and other mineral materials এটা ক্যালকুলেশন করতে হবে কোন শিডিউলের আলোকে? 5th শিডিউল। এটা কম্পিটিশন করতে হবে কোন শিডিউলের আলোকে? 5th শিডিউলের আলোকে কম্পিটিশন করতে হবে। আমি সরাসরি 1 থেকেই পড়ে শুনাইলাম। আসেন। এখন 48 দেখেন সেপারেট কনসিডারেশন অফ স্পেকুলেটিভ বিজনেস। 48 এ যেটা বলা আছে সেপারেট কনসিডারেশন অফ স্পেকুলেটিভ বিজনেস। স্পেকুলেটিভ বিজনেস এর ডেফিনিশনে বলা হচ্ছে যে স্পেকুলেটিভ বিজনেস হলো ওই বিজনেস যে বিজনেসের ক্ষেত্রে গুডস এর অ্যাকচুয়াল কোনো আদান-প্রদান হয় না। যে বিজনেসের ক্ষেত্রে গুডস এর কি হয় না? অ্যাকচুয়াল কোনো আদান-প্রদান হয় না। এখানে কাগজ কেনা-বেচা হয়। কাগজ কেনা-বেচার মাধ্যমে কি হয়? আপনার ইনকাম হয়ে থাকে। যেমন সয়াবিন তেল ৳১৭০ লিটার না? আচ্ছা চিনি, আমরা চিনি ধরি। চিনি হলো ৳১৫০ না? চিনি হলো ৳১৫০ কেজি না? ৳150 কেজি। ঠিক আছে? আমরা একটা স্পেকুলেটিভ বিজনেস এর একটা এক্সাম্পল নিয়ে আসতেছি 48 হ্যাঁ? আমরা 48 এর একটা এক্সাম্পল নিয়ে আসি। চিনি হলো 150 ৳১৫০ কেজি। আচ্ছা তাহলে ১০,০০০ কেজি যদি ১০,০০০ কেজির চিনির বর্তমান মূল্য কত? ৳১,৫০,০০০ হয় না? ১০,০০০ কেজি চিনির বর্তমান মূল্য হলো ৳১,৫০,০০০ না? ১০,০০০ কেজি? ৳১,৫০,০০০ না আরেকটা ১৫ লাখ হবে। সরি। এটা শুনুন তো ১৫ লাখ হবে। ১৫ লাখ হবে না? ১০,০০০ কেজি চিনির বর্তমান মূল্য হলো ৳১৫,০০,০০০। আচ্ছা। আপনি চিনি সাপ্লাই করেন। ঠিক আছে? আপনি কি করেন? একজন চিনি সাপ্লায়ার। আচ্ছা। আর আমার একটা আইসক্রিমের বিজনেস আছে, হ্যাঁ? আমি কি করি? আইসক্রিম ম্যানুফ্যাকচার করি। ঠিক আছে? আমি কি করি? আইসক্রিম ম্যানুফ্যাকচার করি। আমি থিংক করতেছি সামনে চিনির প্রাইস বাড়বে। আমি থিংক করতেছি সামনে চিনির প্রাইস বাড়বে। বাড়লে আমাকে বেশি দামে কি করতে হবে? কিনতে হবে। আমি কি থিংক করতেছি সামনে চিনির প্রাইস বাড়বে, বাড়লে আমাকে বেশি দামে
কিনতে হবে। যেহেতু আপনার চিনি সাপ্লাই দেন, আপনি থিংক করতেছেন রিভার্স সিচুয়েশন থিংক করতেছেন। যে না সামনে চিনির প্রাইস কমার সম্ভাবনা আছে। কারণ সুগার প্রডিউস হবে বেশি। যখন উৎপাদন বেশি হবে তখন প্রাইস কি করবে? মার্কেট যে ডিমান্ড আছে তার চেয়ে যদি সাপ্লাই বেশি হয় তখন প্রাইস কি করবে? ফল করবে না? ইকোনমিক্স এর ভাষায় কি প্রাইস কি করবে? ফল করবে না? আপনার যে ডিমান্ড তার চেয়ে যদি সাপ্লাই বেশি থাকে তখন প্রাইস কি করবে? ফল করবে না? স্যার কমে যাবে, ফল করবে। কারণ আমরা অনেক সময় কিন্তু দেখি যে সবজি দেখি, বুঝছেন? অনেক সময় সবজি দেখি যে কম দামে বিক্রি করতেছে। কি জন্য কম দামে বিক্রি করতেছে? কারণ সাপ্লাই বেশি, ডিমান্ড কম। সাপ্লাই বেশি, ডিমান্ড কি? কম। তাহলে প্রাইস ফল করবে। তাহলে দেখেন আমার থিংকিং কি? প্রাইস বাড়বে। আপনার থিংকিং কি? প্রাইস কমবে। রিভার্স থিংকিং না? তো আমি আপনার সাথে একটা বাজি ধরলাম। বললাম, "ভাই যদি কোন কারণে চিনির প্রাইস কমে" আমি বলতেছি আপনাকে শুনেন, গল্পটা শুনেন যে কোন কারণে যদি চিনির প্রাইস কমে, যতটুকু কমবে ততটুকু আমি আপনাকে দিয়ে দিব। বুঝছেন? কারণ আপনি থিংক করতেছেন প্রাইস কি কমবে। তারপর আমি আপনাকে রিভার্স একটা দিলাম যে ভাই যদি কোন কারণে চিনির প্রাইস কমে তাহলে যতটুকু কমবে ততটুকু আমি আপনাকে দিয়ে দিব। আর যদি বাড়ে যতটুকু বাড়বে আমি আপনি আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে? এই ধরনের একটা বাজি হইছে, হ্যাঁ? এবার এই বাজিটা একটা রেকর্ড হয়ে রইছে। এই বাজিটা কি হইছে একটা ক কন্ট্রাক্ট হইছে। ঠিক আছে? চুক্তি হইছে। ঠিক আছে? এগুলো কিন্তু দেখবেন এই হোয়াইট পেপারে কিন্তু চুক্তি হয়ে থাকে, হ্যাঁ? ঠিক আছে? And speculative business এ এটা আরেকটা বলা হয় যে speculative business is one kind of derivative instrument. One kind of derivative instrument, হ্যাঁ? যেটা ফাইন্যান্স এ বলা আছে। আর derivative instrument গুলো কি? Derivative instrument যেটা বলা হচ্ছে derivative instrument is a piece of legal paper. Derivative instrument is a piece of legal paper. তার মানে এখানে একটা কি থাকবে? লিগ্যাল কাগজ থাকবে। যে কাগজে লেখা থাকবে যে কোন কারণে যদি দাম ফল করে আমি আপনাকে দিব আর দাম বাড়লে আপনি আমাকে দিবেন। কোন কিছু লেখা থাকবে। ঠিক আছে? এখন সুগারের প্রাইস ৳১৫৫ করে হইছে। তাহলে কি হবে? যতটুকু বাড়বে বা কমবে এই ১৫০ থেকে যতটুকু বাড়বে বা কমবে ততটুকু আপনাকে দিব। এর বেশি না কিন্তু। বুঝছেন? যদি ১৫০ থেকে যদি ১৫০ থেকে কমে যদি ৳১৪০ হয় তাহলে কমছে কত? ৳১০ কমছে না? তাহলে ১০,০০০ কেজি সুগারে কত টাকা কমছে? ৳১,০০,০০০ কমছে না? এই ৳১,০০,০০০ আমি আপনাকে দিয়ে দিব। বুঝা গেছে কিনা? ফারজাইন বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি স্যার। আর যদি বাড়ে কত থেকে? এই ১৫০ থেকে যদি বেড়ে যদি ১৫৫ হয়, তাহলে প্রতি কেজিতে বাড়ছে কত? ৳৫ করে না? তাহলে ১০,০০০ কেজিতে বাড়ছে কত? ৳৫০,০০০। এই ৳৫০,০০০ আমি আপনাকে দিয়ে দিব। বুঝছেন? জি তাহলে স্যার। দেখেন, এই দাম বাড়া কমার পরে যদি কোন কিছু আ দাম বাড়া কমার পরে যদি কোন অ্যামাউন্ট সেটেল হয়ে থাকে তখন that is called speculative business. That is called কি? speculative business. তো এখানে এখানে কি গুডস এর কমলেও আদান-প্রদান হচ্ছে বাড়লেও আমি দিব? না যেকোনো একটা। দাম বাড়লে আমি দিব। কিন্তু কমলে আপনি আমাকে দিবেন। ওকে স্যার, ঠিক আছে। বুঝছেন? বাড়লে আমি আপনাকে দিব কিন্তু কমলে আমাকে দিবেন। ধরেন কমে ৳১৪০ হইছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে দিবেন। কত করে দিবেন? প্রতি কেজিতে ৳১০ করে দিবেন। জি স্যার, টোটাল ৳১,০০,০০০ দিব। প্রতি কেজি ৳১০ করে দিবেন। টোটাল ৳১,০০,০০০ দিবেন। কিন্তু বেড়ে যদি ১৭০ করে হয়, তাহলে স্যার ওই যে ৳২,০০,০০০ হ্যাঁ, ওই তাহলে আমি আপনাকে ৳2,০০,০০০ পে করব, হ্যাঁ? আপনি তাহলে দিবেন। এই যে সেটেলমেন্ট টা হলো, এই সেটেলমেন্ট টা কিসের উপরে বেস করে হচ্ছে? বেসড অন পিস অফ লিগ্যাল পেপার। একটা কাগজের উপরে বেস করে হচ্ছে না? কাগজের। কারণ আমি যদি কোন কারণে আপনাকে না দিই, আপনি যাতে ফোর্স করতে পারেন। এইজন্য বেসড অন লিগ্যাল পেপার এর উপরে বেস করা হয়। এখন আমি যদি এরকম একটা করি, আপনার সাথে একটা ভার্বালি একটা বাজি ধরলাম। ঠিক আছে? ভার্বালি একটা বাজি ধরলাম। এখন আপনি এটা যদি ডিনাই করেন, আমি আপনার সাথে
তর্ক করে আমার খুব বেশি বেনিফিট হবে? না স্যার, প্রুফ তো নাই। প্রুফ তো নাই। এবার আপনি বলবেন যে স্যার মিথ্যা কথা বলতেছে। বা আপনি বলবেন যে ইমরুল ভাই আমার সাথে কোন কিছু বলেই নাই। অথচ সে এখন আমাকে ব্লেম দিচ্ছে। ঠিক আছে? আমি ১০ জনকে বলব, আপনি ১০ জনকে বলবেন। আল্টিমেটলি আপনারও রেপুটেশন হ্যাম্পার হবে, আমারও রেপুটেশন হ্যাম্পার হবে। ঠিক না? আপনিও ১০ জনকে বলবেন যে উনি মিথ্যা কথা বলতেছে। আমিও ১০ জনকে বলব যে ইমতিয়াজ মিথ্যা কথা বলতেছে। তার মানে আল্টিমেটলি কি হবে? যে আমাদের ২ জনেরই রেপুটেশন কি হবে? আল্টিমেটলি হ্যাম্পার হবে। কিন্তু যখন একটা পিস অফ লিগ্যাল পেপার থাকবে, যখন একটা পিস অফ লিগ্যাল পেপার থাকবে, তখন আপনি ডিনাই যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেপুটেশন হ্যাম্পার হবে। ঠিক না? সেক্ষেত্রে আপনার রেপুটেশন হ্যাম্পার হবে। আচ্ছা। এটাকে স্পেকুলেটিভ বিজনেস বলা হচ্ছে। আরো আছে স্পেকুলেটিভ বিজনেস, হ্যাঁ? যেমন পুরান ঢাকায় ডিও ডেলিভারি অর্ডার নামে একটা প্রচলন আছে। ডিওটাকেও স্পেকুলেটিভ বিজনেস বলা হয়। ডেলিভারি অর্ডারটা কি? ধরেন আপনি সুগার সাপ্লাই দেন। সুগার করেন। আ আপনি হয়তোবা ৳১২০ করে কিনে ৳১৫০ বিক্রি করেন। আপনার সুগার ১০০ নরমালি দেখবেন সাপ্লায়ারদের কিন্তু ভালো প্রফিট মার্জিন থাকে, হ্যাঁ? ঠিক আছে? ওরা হয়তোবা বলে যে এত কম দামে কিনছি। কিন্তু না এত কমে না। মানে তারা বলে যে তাদের প্রফিট কম। কিন্তু এতটাও কম না। বুঝছেন? ভালো প্রফিট মার্জিন থাকে। ঠিক আছে? গুডস এর ক্ষেত্রেও থাকে। ঠিক আছে? গুডস এর ক্ষেত্রে যে থাকে না তা না। গুডস এর ক্ষেত্রেও ভালো একটা প্রফিট মার্জিন থাকে। আচ্ছা তারা হয়তোবা ৳১২০ করে কিনে ৳১৫০ বিক্রি করে। ঠিক আছে? যদি মিস্টার এ সে একজন সুগার সাপ্লায়ার। ঠিক আছে? তার এখন টাকার প্রয়োজন। ঠিক আছে? তার এখন মোটামুটি ৳১০,০০,০০০ ৳১০,০০,০০০ হইলে তার জন্য একটা ভালো হয়, হ্যাঁ? কারণ সে কোথাও একটা তার ৳১০,০০,০০০ লাগবে, হ্যাঁ? এজন্য মিস্টার এ আমাকে একটা অফার দিল। যে, "কায়েস ভাই আপনি আমার কাছ থেকে ১০,০০০ কেজি সুগার নিতে পারবেন? এট দ্যা রেট ৳২০ করে। আপনি যদি আমাকে এখন ৳১২০ করে যদি কত ৳১২,০০,০০০ দিয়ে থাকেন, ১ মাস পরে আপনি ১০,০০০ কেজি সুগার নিতে পারবেন। আমি আপনাকে ১ মাস পরে ১০,০০০ কেজি সুগার দিয়ে দিব।" ঠিক আছে? তাহলে মিস্টার এ আমাকে একটা কি দিল? অফার দিল না? ঠিক আছে? আমি বললাম, "এটার প্রুফ কি?" সে বলল, "আমি আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে দিব। একটা পেপার দিয়ে দিব যে পেপারে লেখা থাকবে এবং এই পেপারটা যে যেই নিয়ে আসবে আমার কাছে আমি তাকে কি করব? এই ১০,০০০ কেজি সুগার দিয়ে দিব। আমি তাকে কি করব? ১০,০০০ কেজি সুগার দিয়ে দিব।" দেখেন তাহলে আজকে আমি মিস্টার এর কাছ থেকে ৳১২,০০,০০০ দিয়ে আমি কি পারচেজ করতেছি? খেয়াল করে দেখেন তো? আমি একটা কাগজ পারচেজ করতেছি না? জি কাগজ স্যার। পারচেজ করতেছি কিন্তু। যে কাগজে লেখা থাকবে এই পরিমাণ কোয়ান্টিটি, এই পরিমাণ কোয়ান্টিটি অমুক ডেটে মিস্টার এ যে এই কাগজটা ব্রিং করবে, যে নিয়ে আসবে তাকেই প্রদান করতে বাধ্য থাকিবে। ঠিক আছে? এটাকে বলা হয় ডিও, ডেলিভারি অর্ডার বলা হয়, হ্যাঁ? এটা পুরান ঢাকায় প্রচলন অনুযায়ী এটাকে বলা হয় ডিও। তাহলে আজকে আমি একটা কাগজ কিনলাম ৳১২,০০,০০০ দিয়ে, যেটা ১ মাস পরে ধরেন যে আজকে ৩ তারিখ যেটা ৩১ শে মে মিস্টার এ এই আমাকে কি দিবে? ১০,০০০ কেজি সুগার দিবে। এখন ১০ তারিখে এসে দেখি আমার কোন কারণে আমার টাকা লাগবে। ১০ তারিখে এসে দেখি যে আমার কোন কারণে কি টাকা লাগতেছে। ঠিক আছে? আমি ফারজিন ভাইকে বললাম যে, "ফারজিন ভাই আমার কাছে তো একটা ডিও আছে, আমি এটা বিক্রি করতে চাই।" ফারজিন ভাই বলল, "এটার বেনিফিট কি?" বললাম যে, "এটা দিয়ে আপনি কি পাবেন? ১০,০০০ কেজি সুগার পাবেন।" ঠিক আছে? ১০,০০০ কেজি কি? সুগার নিতে পারবেন। যে সুগার গুলা আপনি খোলা বাজারে আ আ ৳১৫০ করে পার কেজি করে বিক্রি করে দিতে পারবেন ইজিলি। বা ১৫০, ১৪০ করে বিক্রি করে দিতে পারবেন। তো উনি আমাকে বলল, "আচ্ছা আমি এটা নিতে চাই। এটার মূল্য কত?" আমি বললাম, "এটা আমি ৳১২,৫০,০০০ বিক্রি করতে চাই। এই ডিওটা আমি ৳১২,৫০,০০০ বিক্রি করতে চাই। আপনি নিবেন কিনা?" ঠিক আছে? মানে ফারজিন ভাই এগ্রি করল যে, "না আমি এটা নিতে চাচ্ছি। ৳১২,৫০,০০০ দিয়ে নিতে চাচ্ছি।" আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন। আমি ডিওটা কিনছি কত দিয়ে? ১২,০০,০০০ স্যার আর ১২,০০,০০০ সেল দিয়ে করলাম কত? ১২,৫০০। ১২,৫০,০০০। কি সেল করলাম?
এই পেপার? পেপার। তার মানে কাগজ কেনা-বেচার মাধ্যমে যদি কোন ইনকাম হয়ে থাকে that is called speculative business. তাহলে আমার এখান থেকে ইনকাম হলো কত? গেইন হলো কত? ৳৫০,০০০ না? জি স্যার। ইনকাম ফ্রম স্পেকুলেটিভ হলো ৳৫০,০০০। উনি ফারদিন ভাই আবার ২০ তারিখে যেয়ে দেখে তার টাকার আর্জেন্ট প্রয়োজন। সে আবার আশরাফ ভাইয়ের নিকট এটা বিক্রি করতে চাচ্ছে। সে আশরাফ ভাইকে অফার দিল যে, "ভাই আমার কাছে একটা ডিও আছে। আমি এটা ৳১৩,০০,০০০ য় সেল করতে চাই।" উনি বলল যে, "এটার বেনিফিটটা কি?" বলল যে, "আপনি এই পরিমাণ সুগার পাবেন। এই সুগারটা আপনি হয়তোবা খোলা বাজারে যদি বিক্রি করেন, আপনি হয়তোবা ৳১৫,০০,০০০ য় বিক্রি করতে পারবেন। আপনার হয়তোবা কিছু কস্ট ইনকার হইতে পারে। এইখানে হয়তোবা কিছু কস্ট ইনকার হইলে আপনি মোটামুটি দেখবেন যে ভালো টাকা একটা রেখে দিতে পারবেন। আপনার ৳১-১.৫ লাখ এখান থেকে আপনার প্রফিট ইজিলি জেনারেট করে নিতে পারবেন।" তো আশরাফ ভাই দেখতেছে যে, না এটা তো ঠিকই বলছে ও। ঠিক আছে? ও দেখতেছে না ও তো ঠিকই বলছে। তাহলে আমি এটা নিতে পারি। তাহলে আশরাফ ভাই ফারজানের কাছ থেকে কি করল? ডিওটা পারচেজ করে নিল। কত দিয়ে? ৳১৩,০০,০০০। আর ফারজিন ভাই কি করছে? এই ডিওটা পারচেজ করছিল কত দিয়ে? 12.5 12.৫ দিয়ে। তার মানে ফারজিন ভাইয়ের এখান থেকে লাভ হলো কত? 50 ৳৫০,০০০। এই ৳৫০,০০০ কিন্তু ফারজিন ভাইয়ের জন্য কি? ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস। ঠিক আছে। এখন আশরাফ ভাই আর কারো নিকট বিক্রি করে নাই। সে মিস্টার এর কাছ থেকে সুগার কালেক্ট করছে। ঠিক আছে? কালেক্ট করে খোলা বাজারে বিক্রি করছে। খোলা বাজারে সে ৳১৫,০০,০০০ য় বিক্রি করছে। এবং তার আনুষঙ্গিক আরো ধরুন যে ৳৫০,০০০ খরচ হইছে। তাহলে সে খোলা বাজারে বিক্রি করলো কত আশরাফ ভাই? ৳১৫,০০,০০০ বিক্রি করলো। ঠিক আছে? সে কিনছে কত দিয়ে? ৳১৩,০০,০০০ দিয়ে না? সে ৳১৩,০০,০০০ দিয়ে পারচেজ করছে এবং তার আনুষঙ্গিক খরচ আরো ধরলাম ৳৫০,০০০। তাহলে তার যে ইনকাম, তার ইনকামটা কি হবে? তার ইনকামটা হলো ইনকাম ফ্রম বিজনেস। কারণ সে গুডস কিন্তু বিক্রি করছে। আর আমার ইনকাম, আমার ফারদিন ভাইয়ের ইনকামটা হলো স্পেকুলেটিভ বিজনেস। স্পেকুলেটিভ বিজনেস। কারণ আমরা গুডস বিক্রি করি নাই, আমরা কাগজ কেনা-বেচা করছি। ক্লিয়ার স্পেকুলেটিভ বিজনেস? স্যার, স্যার জি। এই প্রসেসটা কি স্যার ওই যে টি বিল্ড এর স্যার কুপন কেনা বেচা হয় না স্যার ওইটার মতোই? লাইক আমি কিনে আবার না, বেচতেছি টি বিল এর ইস্যুটা না ডিফারেন্ট বুঝছেন? আচ্ছা, ট্রেজারি আচ্ছা। বিলটা স্পেকুলেটিভ বিজনেস বলে নাই, হ্যাঁ? তেমনি স্পেকুলেটিভ বিজনেস এর জন্য বেশ কিছু এক্সাম্পল আছে, হ্যাঁ? এটা পরের লেভেল গুলোতে পাবেন। ধরুন আ যেমন কিছু ডিরাইভেটিভ ইন্সট্রুমেন্ট কে বলা হয় স্পেকুলেটিভ বিজনেস, হ্যাঁ? এখানে ২ ধরনের ডিরাইভেটিভ ইন্সট্রুমেন্ট থাকে। এক ধরনের ডিরাইভেটিভ ইন্সট্রুমেন্ট এর মাধ্যমে গুডস এর আদান-প্রদান হয়। আরেক ধরনের ডিরাইভেটিভ ইন্সট্রুমেন্ট এর মধ্যে গুডস এর আদান-প্রদান হয় না। বুঝছেন? জি যেমন স্যার। ১ম যে এক্সাম্পলটা দিলাম, এটাকে বলা হচ্ছে নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। মানে ফাইন্যান্সের ভাষায় ফার্স্ট যে এক্সাম্পলটা দিলাম, ওই যে চিনির দাম বাড়া, ওটাকে বলা হচ্ছে নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। তো ওই নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট টাকে বলা হয় স্পেকুলেটিভ বিজনেস। এরকম ওইটা আবার দেখবেন স্টক এক্সচেঞ্জ এও কিছু ইন্সট্রুমেন্ট থাকে যেগুলো স্টক এক্সচেঞ্জ এ কেনা-বেচা হয়। যেমন একটা ইন্সট্রুমেন্ট আছে নন ডেলিভারেবল ফিউচার কন্ট্রাক্ট। এই নন ডেলিভারেবল ফিউচার কন্ট্রাক্ট টাকে বলা হয় স্পেকুলেটিভ বিজনেস। অপশন আছে। These are called speculative item of speculative business. বুঝছেন? কিন্তু ওই যে টি বিল, টি কুপন এগুলো স্পেকুলেটিভ বিজনেস না ভাইয়া। এগুলোকে স্পেকুলেটিভ বিজনেস হিসেবে ক্লাসিফাই করা হয় না, হ্যাঁ? ওকে স্যার। এগুলো ফাইন্যান্সের ভাষায় তো এগুলো আপনার হলো আ এগুলো থেকে যদি কোন ইনকাম হয়, মানে টি বিল, টি কুপন থেকে যদি কোন ইনকাম হয় তাহলে এটা যাবে ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেট। আর এগুলো বিক্রি করে যদি দেন যে আপনার টি বিল বিক্রি করে দিয়েছেন। ধরেন যে একটা টি বিল কিনছিলেন ৳১,০০০ দিয়ে বিক্রি করছেন ৳১,১০০ য়। তাহলে যে ইনকামটা হবে এটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এ চলে যাবে। তো এটা বিজনেসে কেন আসবে না স্যার? ধরেন কেউ বিজনেস হিসেবে এটা করতেছে। তাহলে এটা কেন আসবে না? না বিজনেস হিসেবে যদি করে থাকে তাহলে বিজনেস হবে। কিন্তু এটা বুঝতে হবে তার নেচার তার বিজনেস হিসেবে কখন আসবে? যদি তার মেমোরেন্ডাম এ মেনশন করা থাকে। মেমোরেন্ডাম এ যদি মেনশন করা থাকে এবং তার নেচার অফ বিজনেস এ যদি এটা হয়ে থাকে তাহলে তার বিজনেস হিসেবে আসবে। বুঝছেন? তাহলে তার এটা বিজনেস হিসেবে আসবে। যেমন ডিভিডেন্ড ইনকাম। আমরা কিন্তু ডিভিডেন্ড ইনকামটা আমরা কোন খাতে ফেলছি? খেয়াল করছেন? ডিভিডেন্ড ইনকাম। দেখেন আমরা উপর যদি আবার একটু যাই, আপনারা যেটা বলতেছেন, আমরা যদি উপরে যদি আবার একটু যাই
এই যে ডিভিডেন্ড ইনকামটাকে আদার ট্যাক্স রেটের মধ্যে ফেলছি বা আদার ইনকামের মধ্যে ফেলছি না? জি স্যার। যেমন অনেক কোম্পানি আছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। ধরেন যে আপনার কোম্পানি সে কি করে? ম্যানুফ্যাকচার করে, গুডস ম্যানুফ্যাকচার করে, হ্যাঁ? যেমন মেঘনা গ্রুপ, ঠিক আছে? মেঘনা গ্রুপের এ মেঘনা সিমেন্ট, ঠিক আছে? তারপরে যেটা মেঘনা কনজিউমার নাম তো মনে নাই। আচ্ছা এরা কি করতেছে? এরা হয়তোবা কোন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছে। তো এরা যদি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে, এখান থেকে যদি ডিভিডেন্ড পায়, তাহলে এই ডিভিডেন্ডটা কোথায় কি? তার কি রেগুলার বিজনেস ইনকাম? নাকি তার এটা আদার ইনকাম বা নন অপারেটিং ইনকাম? আদার ইনকাম হবে না? আদার ইনকাম। আদার ইনকাম। আচ্ছা। এখন আমাদের কিছুদিন আমরা কিছু কোম্পানির কাজ করেছি, যাদের কাজ হলো কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। তাদের নেচার অফ বিজনেস এক্টিভিটিস এ বলা আছে যে তারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে। তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তারা যে ডিভিডেন্ডটা পাচ্ছে, এই ডিভিডেন্ডটা তাদের কি ইনকাম? বিজনেস ইনকাম। স্যার মেইন ইনকামই তো এটা ওদের স্যার। হ্যাঁ, তাদের মেইন ইনকাম বা তাদের বিজনেস ইনকাম। জি স্যার। এজন্য এখানে বুঝতে হবে যে নেচার অফ বিজনেস এর উপরে ডিপেন্ড করবে যে আপনার ইনকামটা কি বিজনেস ইনকাম নাকি আদার ইনকাম। বুঝছেন? নেচার অফ বিজনেস এর উপরেও ডিপেন্ড করবে যে আপনার ইনকামটা কি বিজনেস ইনকাম নাকি আদার ইনকাম। ঠিক আছে? আচ্ছা। 49 হলো allowable common deduction in computing income from business যে কোন খরচগুলো আমরা allowable deduction হিসেবে বাদ দিতে পারবো, হ্যাঁ? এটা বলা আছে। যে কোন খরচগুলো আমরা allowable deduction হিসেবে বাদ দিতে পারবো, হ্যাঁ? আচ্ছা এটা 49 টা মনে রাখার সবচেয়ে সহজ উপায় কি? যদি কোন খরচ কানেক্টেড উইথ বিজনেস হয় না, এই খরচটা আপনি allowable deduction হিসেবে বাদ দিতে পারবেন। যদি কোন খরচ কানেক্টেড উইথ বিজনেস হয়, এই খরচটা আপনি allowable deduction হিসেবে বাদ দিতে পারবেন। যেমন আপনার বিজনেস রান করতে আপনার অফিস ভাড়া লাগবে। অফিস স্পেস লাগবে। যদি আপনার নিজস্ব ফ্ল্যাট না থাকে, তাহলে অফিস স্পেস এর ভাড়াটা কি? বিজনেস এক্সপেন্স। আপনার রান করতে হলে আপনার স্টাফদেরকে সেলারি দিতে হবে। তাহলে স্টাফ সেলারির কস্টটা কি? আপনি বিজনেস বিজনেস এক্সপেন্স এক্সপেন্স। বিজনেস এই খরচগুলো এক্সপেন্ডিচার। আপনি বাদ দিতে পারবেন। আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলে আপনাকে র মেটেরিয়াল পারচেজ করতে হবে না? তাহলে র মেটেরিয়াল পারচেজ এর যে কস্টটা এটা আপনার কি? এটা allowable deduction হিসেবে বাদ দিতে বাদে হবে। হ্যাঁ, তো তো স্টাফদের বিভিন্ন জায়গায় পাঠাইতে হলে আপনাকে কনভেন্স বিল বেয়ার করতে হবে। এটা আপনি বাদ দিতে পারবেন। বা গেস্ট আসলে আপনাকে খাবার নিয়ে এসে দিতে হবে। এটা আপনি বাদ দিতে পারবেন। অফিসে ডে টু ডে খরচ করতে হলে আপনার কি বেশ কিছু খরচ আছে। এগুলো আপনি বাদ দিতে পারবেন। তো তার স্টাফ যে স্যালারি খরচ বাদ দিতে পারবো? হ্যাঁ? স্টাফ স্যালারি? হ্যাঁ, স্টাফ সেলারি বাদ দিতে পারবেন। এটা বলা হয়েছে যে খরচগুলো কানেক্টেড উইথ বিজনেস এই খরচগুলোই আপনি বাদ দিতে পারবেন। বিজনেসের হ্যাঁ, যে খরচগুলো করা হয় ওইগুলো আমি তারা বিজনেস ইনকাম থেকে বাদ দিয়ে দিতে পারবো। হ্যাঁ, বাদ এর দিতে মধ্যে পারবেন। ইউটিলিটি বিল টিল যা হ্যাঁ, আছে ওভারঅল। যা হ্যাঁ, ইউটিলিটি বিল-টিল যা আছে সবই আপনি বাদ দিতে পারবেন। তো এখানে তো মানে ইন্টারেস্টটা যাবে না, রাইট? ইন্টারেস্ট এক্সপেন্স যেটা, ওটা তো আসবে না। আমি যদি ব্যবসা ইন্টারেস্ট লোন এক্সপেন্স ও নিয়ে আসবে। করি তাহলে তো ইন্টারেস্ট এক্সপেন্স আসবেই। হুম। আপনি যদি ব্যবসায় লোন নিয়ে করেন, তাহলে লোনের যে ইন্টারেস্টটা এটাও বাদ দিতে পারবেন। এটা বাদ দিতে পারবেন। বাদ দিতে পারবেন না কেন? কানেক্টেড উইথ বিজনেস না? কানেক্টেড উইথ বিজনেস। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম 49 হ্যাঁ? অ্যাকচুয়ালি 49 পড়ার কিছু নাই। তারপরে আপনারা একবার রিড আউট করে দিতে পারেন। মানে মেইন অ্যাক্ট থেকে রিড আউট করে দিতে পারেন যে কোন খরচগুলো। দেন 49 এ লাস্টের একটা লাইনে বলছে বেশ কিছু খরচের কথা বলা আছে। এরপরেও বলতেছে এগুলো ছাড়াও যদি কোন খরচ হয়ে থাকে, যে খরচগুলো কানেক্টেড উইথ বিজনেস এই খরচটা আপনি অ্যালাউবল ডিডাকশন হিসেবে ক্লেম করতে পারবেন। এগুলো ছাড়াও যদি কোন খরচ হয়ে থাকে যে খরচগুলো কানেক্টেড উইথ বিজনেস এই খরচগুলো আপনি কি করতে পারবেন? অ্যালাউবল ডিডাকশন হিসেবে ক্লেম করতে পারবেন। আচ্ছা। সেকশন 50 is allowable special deduction in computing income from business আচ্ছা এইটা একটা মজার ইস্যু। সেকশন 50 তে যেটা বলা আছে যেমন 49 এ তো আমরা খরচগুলো বাদ দিলাম। 50 তে যেটা বলা আছে যেমন ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন অ্যালাউ করবে না। ইনকাম ট্যাক্স অথরিটি কি করবে না? অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন অ্যালাউ করবে না। আমরা পিএল এ যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করি না, এই ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্স অথরিটি কি করবে না? অ্যালাউ করবে না। এই ডেপ্রিসিয়েশন অ্যালাউ না করে বা আমরা পিএল এ যে অ্যামortization চার্জ করি ইনট্যানজিবল অ্যাসেট এর ক্ষেত্রে
অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টিং অ্যামortization ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না। না করে সেকশন 50 তে যে রেট যে ডেপ্রিসিয়েশন এর যে রেট বলা আছে এই রেট অনুযায়ী ট্যাক্স ডেপ্রিসিয়েশন এবং এই রেট অনুযায়ী ট্যাক্স অ্যামortization পাবেন। বুঝা গেছে কিনা? সেকশন 50 তে কি বলা তার আছে? মানে ডিপ্রিসিয়েশন আমি ডাইরেক্ট ইয়ে করতে পারবো না, বাদ দিতে পারবো না। এটার জন্য না, এটা আলাদা ট্যাক্স রেট কম্পিটিশন এলাও এর ক্ষেত্রে, হ্যাঁ? এটা ট্যাক্স কম্পিটিশন এর ক্ষেত্রে আপু। কারণ অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা বলা হয়, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা কি? যে আমরা তো পিএল এ অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আমাকে চার্জ করতে হবে, না? অ্যাজ হ্যাঁ, পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী। কিন্তু আমি যখন কোন একটা কোম্পানির ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করব, ট্যাক্সেবল হ্যাঁ। হ্যাঁ, দেখবেন আমরা একটা ফরমেট আপনাদেরকে দেখাবো। এই এই সেকশন গুলো আলোচনা করার পরে। ওইখানে যেটা বলা হচ্ছে যে আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করব তখন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা বিজনেস ইনকামের সাথে এড করে নিব। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা বিজনেস ইনকামের সাথে কি করে নিব? এড এড করে করে নেব। নিব। এড করে নিব আর ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা আমরা লেস করব। ট্যাক্স বিজনেস ইনকাম থেকে আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কি করব? লেস করব। ডিডাক্ট করব হ্যাঁ। ডিডাক্ট করব, হ্যাঁ? অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এড হবে কোন সেকশনের আলোকে? সেকশন 50 এর আলোকে এড হবে আর ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা আমরা লেস করব সেকশন 50 এর আলোকে। আচ্ছা, এটাই 50 এর আলোকে। হ্যাঁ, দুটাই 50 এর আলোকে। আচ্ছা, অ্যাপ্রুভাল অফ ব্যাড ডেট এক্সপেন্ডিচার। আচ্ছা, আমরা অনেক সময় দেখবেন বাকি দিয়ে বিক্রি করি, হ্যাঁ? তো বাকি যেগুলো বিক্রি করেন না, এই বাকি টাকাগুলো কি পুরাটা কি আদায় নাও হতে পারে। সবগুলো আদায় হয় না, হ্যাঁ অনাদায়ী হ্যাঁ, থাকে। সবগুলো আদায় হয় না, অনাদায়ী থেকে যায়। তো এটার জন্য আমরা একটা অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রিয়েট করি না? পিএল এ দেখবেন অনেক হ্যাঁ, কোম্পানি আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রিয়েট করে। অ্যালাউন্স ফর ব্যাড ডেট। আর এই ইস্যু গুলো ব্যাংকের ক্ষেত্রে বেশি কমন থাকে। মানে এই লাইন আইটেমটা ব্যাংকের ক্ষেত্রে বেশি কমন একটা লাইন আইটেম। মানে এই লাইন আইটেমটা থাকবেই। এটাকে প্রভিশন ফর ব্যাড ডেট বলা হয়। স্যার এগুলো তো irrecoverable, রাইট? না, এটা ইরিকভারেবল না। ইরিকভারেবল, ইররিকভারেবল তো নরমাল ব্যাড ডেট। আর ইররিকভারেবল প্লাস যদি হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার একদম অনাদায়ী হবেই না আদায়, ওইটা হলো অ্যালাউন্স ফর ব্যাড ডেট, যেটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়। অ্যালাউন্স ফর ব্যাড ডেটটা কি? যেটাতে ডাউট থাকে। এটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। হুম, বুঝছেন? এটাতে ডাউট থাকে যে আমি এই টাকাটা পাইতেও পারি, নাও পাইতে পারি। নাও পাইতে পারি। বুঝছেন? আচ্ছা, আর যখন আমি পাবোই না একদম নিশ্চিত, হ্যাঁ, তখন আচ্ছা, ও যে টার্মিনোলজিটা বলল, এই টার্মিনোলজিটা হলো কি? ব্যাড ডেপ্ট এর আরেকটা টার্মিনোলজি হলো ইরিকভারেবল ডেপ্ট। হ্যাঁ ইররিকভারেবল ডেট জি। জি বুঝছেন? স্যার, ওটাই তো। ব্যাড ডেপ্ট এর আরেকটা ব্যাড ডেপ্ট মানে আমরা বলতেছি ব্যাড ডেপ্ট আরেকটা টার্মিনোলজি হলো ইরিকভারেবল ডেপ্ট, হ্যাঁ? হ্যাঁ, যেটা রিকভার করা যাবে না, ওটাই যেটা হুম, পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা। তো ইরিকভারেবল ডেপ্ট এর এগেইনস্টে আমরা যে এটাও লিখি প্রভিশন ফর ইরিকভারেবল ডেপ্ট ডেবিট বা প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, হ্যাঁ? ব্যাড ডেপ্টটা বলা হয় আইএস টার্মিনোলজি, হ্যাঁ? ব্যাড ডেপ্টটা হলো কি আইএস টার্মিনোলজি, হ্যাঁ? আর ইরিকভারেবল ডেপ্টটা দেখবেন এটা অনেক জায়গায় বলা বলা হয় যে দিস ইস গ্যাপ টার্মিনোলজি, ইউএস এ গ্যাপ টার্মিনোলজি, হ্যাঁ? মানে গ্যাপের ক্ষেত্রে ইরিকভারেবল ডেট ওয়ার্ডটা ইউজ হয় বেশি। আচ্ছা। এখানে যেটা বলতেছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ব্যাড ডেট এটা কি করে না? ইনকাম ট্যাক্স অথরিটি কি করবে না? অ্যালাউ অ্যালাউ করবে না। করবে না। তারা ব্যাড ডেট রিটার্ন অফটা অ্যালাউ করবে। রিটেন অফ রিটার্ন অফ, রিটেন অফ তো তখন না যখন আমি পাবো না নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ, রিটার্ন অফ তখন যখন আমি পাবো না নিশ্চিত হব। আর প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? আমি পেতেও পারি, নাও পেতে পারি। নাও পেতে মানে পারি। বুঝছেন? একটা পোরশন আমি রেখে দিব ব্যাড ডেট হিসেবে। আচ্ছা। তো রিটার্ন অফ এর ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। রিটার্ন অফ এর ক্ষেত্রে কন্ডিশন হলো কি? এই কন্ডিশন গুলো মনে রাখেন, হ্যাঁ? এগুলো প্র্যাকটিক্যাল এ যাবে। আবার রাইট অফ করতে গেলে বোর্ড রেজোলিউশন লাগবে। বোর্ড রেজোলিউশন। যে আপনারা যেগুলো ধরে নিচ্ছেন যে এগুলো পাবেন না, এগুলো এটা এর এগেইনস্ট এ রেজোলিউশন আছে কিনা, বোর্ড রেজোলিউশন আছে কিনা। ঠিক আছে? বোর্ড মিটিং এ আ সিদ্ধান্ত থাকতে হবে, হ্যাঁ? বোর্ড রেজোলিউশন। আচ্ছা, তার মানে যে বছরের পর বছর যদি অনেকদিন ধরে যদি চলতে থাকে তাইলে আমি ওগুলা রিটেন অফ করে দিতে পারবো বোর্ড মিটিং এর হ্যাঁ, ফ্যানের হ্যাঁ, আলোকে। হ্যাঁ, মানে বোর্ড মিটিং এ একটা পয়েন্ট থাকতে হবে, এজেন্ডা থাকতে হবে। এই ব্যাড ডেট সম্পর্কে, হ্যাঁ? ওইখানে বলা থাকতে হবে, হ্যাঁ? যে আমি ডিউরিং দ্যা পিরিয়ড এ এই পরিমাণ রাইট অফ করতে যাচ্ছি। ঠিক আছে? এবং এটা বোর্ড অফ ডিরেক্টরের অনুমোদন লাগবে। ঠিক আছে? তাদের অনুমোদন সাপেক্ষেই করতে পারবেন। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট হলো বোর্ড রেজোলিউশন।
আপনি যেটা রাইট অফ করতে চাচ্ছেন ওটার এগেইনস্টে প্রিভিয়াস পিরিয়ডে এটা আছে কিনা? পজিশন ক্রিয়েট করা ছিল কিনা? যেটা রাইট অফ করতে চাচ্ছেন এটার এগেইনস্টে প্রিভিয়াস পিরিয়ডে প্রভিশন করা প্রভিশন ছিল কিনা? হ্যাঁ। ছিল কিনা? কারণ আপনার রাইট অফ করার আগে কিন্তু আগে প্রভিশন ক্রিয়েট করতে হবে না? প্রভিশন ক্রিয়েট করতে জি, হবে। জি। পলিসি থাকতে হবে, পলিসি। পলিসি এই মাস্ট বি। পলিসিতেই কি উল্লেখ থাকবে যে মানে আমি কত পার্সেন্ট করে ধরতে পারি? না, এই পলিসিটা হলো কি যে আপনি কতদিন মানে এখানে একটা পিরিয়ড বলা থাকবে। আচ্ছা। ঠিক আছে? আপনার রাইট অফ এর ক্ষেত্রে একটা পিরিয়ড বলা থাকবে। ধরুন যে আমি আপনার কাছে বিক্রি করছি। এই বিক্রির টাকাটা যদি উইদিন 5 ইয়ার্স এর মধ্যে না পাই তাহলে রাইট অফ করব। বুঝা গেছে কিনা? পলিসি তাইলে এটা কি ফাইন্যান্সিয়াল পলিসির একটা ক্লজ থাকবে? হ্যাঁ, একটা ক্লজ থাকবে। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। অনেক কোম্পানি 3 ইয়ার্স থাকে, অনেক কোম্পানি 4 ইয়ার্স থাকে, অনেক কোম্পানি 5 ইয়ার্স থাকে। মানে এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, হ্যাঁ? আচ্ছা যদি মানে আমার যদি থাকে পলিসিতে যদি উল্লেখ থাকে ৩ বছর, তাহলে সেই ক্ষেত্রে তো কি আমি ৩ বছর পর অটোমেটিক এটা রিটার্ন অফ করতে পারবো না? সেক্ষেত্রেও কি মানে রেজুলেশন লাগবে? বোর্ড রেজুলেশন লাগবেই। বোর্ড রেজুলেশন ম্যান্ডেটরি। মানে এই পয়েন্ট গুলো বলা আছে। আমরা যে সেকশনটা নিয়ে আলোচনা করতেছি না, এই 51 এই বলা আছে। ও। এবং এগুলো বাস্তবে এই জিনিসগুলো চাই, বুঝছেন? মানে আমি একটা কাজ করেছিলাম, যেখানে তারা রিটেন অফ টা অ্যালাও করে নাই, হ্যাঁ? বুঝছেন? কেন অ্যালাও করে না? এই যে এই জিনিসগুলো তারা দিতে পারে নাই। বুঝছেন? মানে তাদের কাছে ছিল, তাদের কাছে চাওয়া হইছে। কিন্তু ওই সময় তারা এই জিনিসগুলো দেয়নি। বুঝতে পেরেছেন? জি। মানে ডিসিডি লেভেলে এই জিনিস মানে সে ব্যাড ডেট রিটেন অফ টা অ্যালাও করে নাই। কেন অ্যালাও করে নাই? কারণ তা 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 তাদের কাছে যখন পর্যাপ্ত ডকুমেন্টেশন শো করতে পারে নাই। হ্যাঁ, পর্যাপ্ত রিকমেন্ডেশন দিতে পারে নাই, হ্যাঁ? মানে ওই ক্লায়েন্টটা আমি ডিল করতাম। ক্লায়েন্টকে আমি বারবার ইনফর্ম করছি যে আপনি এই জিনিসগুলো দেন। কিন্তু তাদের কাছে ছিল, হ্যাঁ? পরবর্তীতে হয়তোবা আপিল বা ট্রাইব্যুনাল থেকে সরায় নিয়ে আসছে। ডিসিডি লেভেল থেকে তারা নিতে পারে না, হ্যাঁ? তো পলিসি হলো কি এই রিটেন অফ এর পলিসি থাকতে হবে যে আ কতদিন কতদিনের মধ্যে যদি রিকভার না হয় তাহলে আপনি এটা রাইট অফ করবেন। ঠিক আছে? স্যার স্যার এটা তো কোম্পানির একটা পলিসি থাকে না স্যার? লাইক এই কয়দিনের পরে ব্যাড ডেট ওটা আর পাওয়া যাবে হ্যাঁ, না। হ্যাঁ, এটাই তো হ্যাঁ, বলল এইটাই। ফাইন্যান্সিয়াল একটা যেমন 5 পলিসিতে ইয়ার্স, একটা ক্লজ থাকবে। ঠিক আছে? আর এটা 5 ইয়ার্স হতে পারে, 3 ইয়ার্স হতে পারে। মানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে। ঠিক আছে? অনেক কোম্পানি 3 ইয়ার্স পলিসি থাকতে পারে, 5 ইয়ার্স থাকতে পারে। আচ্ছা। আরেকটা বলা হচ্ছে আপনি যার কাছ থেকে পান নাই তাকে কোন আ তার এগেইনস্ট এ কোন লিগ্যাল অ্যাকশন নিছেন কিনা? লিগ্যাল অ্যাকশন। লিগ্যাল অ্যাকশনটাও কি ম্যান্ডেটরি? এটাও একটা পয়েন্ট ম্যান্ডেটরি। কোম্পানির জন্য দিস ইস ম্যান্ডেটরি। লিগ্যাল অ্যাকশন বলতে তাকে কোন নোটিশ পাঠানো হইছে কিনা, উকিল নোটিশ পাঠানো হইছে কিনা। এই পয়েন্টও বলা আছে, হ্যাঁ? লিগ্যাল অ্যাকশন। এই পয়েন্টও অ্যাকশন বলে দিছে। আচ্ছা। ব্যাংক এন্ড ইন্সুরেন্স এর ক্ষেত্রে আরো ২ টা ইস্যু দেখতে হবে। ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন লিখে দেই। ইন কেস অফ ব্যাংক এন্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন। কারণ আমরা একটা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে কাজ করি তো। এটার পিএফ নিয়ে ওটা ট্যাক্সের কাজও আমরা করি। ঠিক আছে? ইন কেস অফ ব্যাংক অর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্ষেত্রে বলা আছে যে যদি কোন কাস্টমার যদি পে না করে থাকে তাহলে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করতে হবে। বুঝছেন? অর্থ ঋণ আদালত। এটার স্পেলিংটা মনে হয় ঐরকম। এটা এরকমই লেখা থাকে অর্থ আইন আদালত। অর্থ ঋণ না, অর্থ আইন, হ্যাঁ? এটার স্পেলিংটা আপু এরকমই আছে মনে হয় সম্ভবত। বুঝছেন? এরকমই আছে। অর্থ আইন আদালতে মামলা দায়ের করতে হবে কাস্টমার এগেইনস্ট। ব্যাংক এন্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর ক্ষেত্রে, হ্যাঁ? মানে ব্যাংক এন্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর ক্ষেত্রে হলো কি যেমন যখন ফাইল গুলোর অডিটে পড়ে না, যদি দেখে যে রিটেন অফ আছে তখন ওরা ওই কেস গুলো চায়। বুঝছেন? যে আপনাদের রাইট অফ করছেন, এই টাকা দিয়ে রাইট অফ করছেন, আপনারা এটা দেন। এই মামলার ডকুমেন্ট কপি গুলো দেন।
এইটুকু কপিগুলো অনেক বড় হয়ে থাকে। সে একটা সামারি দেয়। এই সামারি থেকে সে স্যাম্পল বেসিসেই চায়। ঠিক আছে? বা অনেকে দিয়েও দেয়। কেসগুলো কেস রেফারেন্স গুলো প্রত্যেকটা কেস রেফারেন্স দিয়ে দেয়। কাস্টমার এগেইনস্ট এ যে মামলা দায়ের করা হয়েছে এই মামলার কপিগুলো দিয়ে দেয় রিটেন অফ এর সাথে। ক্লিয়ার কিনা এটা? দেখ, জি। এটা অর্থ আইন আদালতে মামলা দায়ের করতে হয়। মানে এখানে কিছু জিনিস আছে কি এগুলো প্র্যাকটিক্যাল ইস্যু, হ্যাঁ? প্র্যাকটিক্যাল পয়েন্ট মানে গুলো আপনি নরমাল যেই বিজনেস হ্যাঁ, কোম্পানি গুলা ওগুলা অর্থ আইনে লাগবে না। শুধু ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর ক্ষেত্রে অর্থ হুম, আইন আদালতে মামলা দায়ের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাংক এন্ড আর ফিনান্সিয়াল বিয়ের ইনস্টিটিউশন সময় এটার ডকুমেন্ট গুলো প্রোভাইড করতে হবে। প্রোভাইড করতে হবে। আচ্ছা। যেমন আমরা একটা কাজ করি ন্যাশনাল ফাইন্যান্স নামে একটা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করি। ওদের এরকম কিছু লসুট আছে। ঠিক আছে? আর ব্যাংকগুলোর ক্ষেত্রে তো এটা কমন। বুঝছেন? ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা কমন। কিন্তু এগুলো আবার দিতে হয়। না দিলে না ইনকাম ট্যাক্স অথরিটি করতে চায় না। রিটার্ন অফ টা অ্যালাও করতে চায় না। বুঝছেন? আচ্ছা ক্লিয়ার তো না? 51 সেকশন 51 এটাই বলা আছে। আর এখানে যে পয়েন্ট গুলো কিছু পয়েন্ট হয়তোবা আপনি 51 এ পাবেন না। হ্যাঁ? বেসড অন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এর আলোকে এই জিনিসগুলো বলা। বা যেহেতু আমি এই পয়েন্টটা নিয়ে কাজ করেছি এইজন্য এইগুলো বলা, হ্যাঁ? যেমন এই যে অর্থ আইন আদালত এটা ডিরেক্টলি বলা থাকবে না। এটা দেখবেন বলা নাই অর্থ আইন আদালত। ঠিক আছে? এই কিছু ওয়ার্ড বা কিছু টার্মিনোলজি এগুলো বলা নাই। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো চেয়ে থাকে। তাছাড়া দিবে না আপনাকে। আচ্ছা। কম্পিটিশন স্পেশাল ডিডাকশন অফ ইন্টারেস্ট অর প্রফিট। আচ্ছা। 52 তে যেটা বলা আছে যে আপনি লোন নিছেন, হ্যাঁ? 52 তে যেটা বলতেছে ধরেন যে আপনি আপনার বিজনেস এর জন্য 20 কোটি টাকা লোন নিছেন। বিজনেস এর জন্য 20 কোটি টাকা লোন নিছেন। এই লোনটা বিজনেস এ ইউস না করে ধরেন যে আপনি এই 20 কোর এর মধ্যে 10 কোর বিজনেস এর জন্য ইউস করলেন আর 10 কোর আপনি অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজ বা সিস্টার কনসার্ন কে দিলেন। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এবার একটা ক্লিয়ারলি বলে দিছে যে আপনি লোনের যে পরিমাণ পোরশন ইউস করেন নাই, ওই পরিমাণ পোরশন এর পরে যে লোন ইন্টারেস্ট, এই লোন ইন্টারেস্টটা অ্যালাওবল ডিডাকশন হিসেবে পাবেন না। অ্যালাউবেল হ্যাঁ, বোঝা গেছে কিনা? যে মানে আমি যেটার এগেইনস্ট এ ট্যাক্স ফাইল করতেছি ওই বিজনেসে আমি যতটুকু ব্যবহার করছি ততটুকুর ইন্টারেস্ট এক্সপেন্স আমি দিতে পারবো। অ্যালাউবেল অ্যালাওবল হবে ডিডাকশন আমার। হিসেবে পাবো। হ্যাঁ, বুঝছেন? আমি তো চার্জ করব 20 কোরের পরেই। কিন্তু 20 কোরের মানে পিএল এ কিন্তু 20 কোরের পরেই চার্জ করব। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তাই বলে। কারণ লোন প্রফিট কে হ্যাঁ, নিছে? লোন তো আমি নিছি। হ্যাঁ, হ্যাঁ। লোন আমি নিছি না? তাহলে 20 কোরের পরেই আমি চার্জ করব। কিন্তু ওই ট্যাক্স এর ক্ষেত্রে গিয়ে আমি যতটুকু ইউজ করছি ততটুকু। ততটুকু পাবেন। স্যার এখানে একটু কোশ্চেন ছিল আমার। বলেন জাকারি ভাই। আচ্ছা স্যার আমাদের কোম্পানিতে 10 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল। 10 কোটি টাকা লোনের মধ্যে 2 কোটি টাকা একটা সিস্টার কোম্পানি ব্যবহার করা হয়েছে। আর বাকি 8 কোটি টাকা মাদার কোম্পানিকে দেওয়া হয়েছে। মাদার কোম্পানিতে যখন ট্যাক্স দেওয়া হবে সেক্ষেত্রে কি 8 কোটি হিসাবে ধরা হবে নাকি পুরো 10 কোটি হিসেবেই ধরা হবে? মানে 10 কোটি লোন নিয়ে আপনি 2 কোটি সিস্টার কনসার্ন কে দিছেন না? জি জি আর 8 কোটি আপনি ইউজ করছেন না? জি। এই 8 কোটির পরে লোন ইন্টারেস্টটা অ্যালাওবল ডিডাকশন হিসেবে পাবেন। এই 2 কোটির পরে পাবেন না। বুঝছেন? ওদেরকে কি ইন্টারেস্ট ফ্রি দিছেন নাকি ইন্টারেস্ট সহ? ইন্টারেস্ট সহ স্যার। ইন্টারেস্ট সহ দিলেই পাবেন। কত পার্সেন্ট দিছেন? মানে বর্তমান রেটের চেয়ে বেশি নাকি কম? বর্তমানে মতন স্যার 10 পয়েন্ট সামথিং। মানে এইখানে যেটা হচ্ছে কি অনেকে ইন্টারেস্ট ফ্রি দিলেই প্রবলেম। ইন্টারেস্ট সহ দিলে পাবেন। সমস্যা নাই। যদি ইন্টারেস্ট কারণ ওর কাছ থেকে তো আবার আপনার ইন্টারেস্ট ইনকাম হবে। বুঝছেন? স্যার ইন্টারেস্ট ফ্রি হলে কি হবে? হ্যাঁ, ইনকাম হলেই পাবেন। কিন্তু এখানে কম দেয়া যাবে না। বুঝছেন? আপনি 9% লোন নিছেন। 9% এদের 9% দিতে হবে বা 9% উপরে দিতে হবে। কিন্তু কম দেয়া যাবে না। বুঝা গেছে? কম দেয়া যাবে না, হ্যাঁ? বুঝতে বুঝতে পারছি। যদিও এটা একটা ডিরেক্টলি বলে নাই, কিন্তু এটা আপনার যদি ইন্টারেস্ট সহ যদি দিয়ে থাকেন তাহলে আবার ওইটা আবার এফএস এর রিফ্লেকশন নিয়ে আসলে তখন আর দেখবেন যে করবে না। বুঝছেন?
কারণ এখানে ইন্টারেস্ট ফ্রি লোনটাকে এমফাসাইজ দেওয়া হচ্ছে। আর নিয়ে কি করা হয়? ইন্টারেস্ট ফ্রি লোন দেয়া হয়। তখন করবে, হ্যাঁ? আচ্ছা, স্পেশাল লিমিট অন অ্যাপ্রুভাল অফ ইন্টারেস্ট। এটা ফরেন লোনের ক্ষেত্রে বলছে। যে অনেক কোম্পানি আছে যারা ফরেন কোম্পানির কাছ থেকে লোন নেয়। তো ফরেন কোম্পানি লোনের ক্ষেত্রে বলতেছে যে আপনার কোম্পানি যদি কোন ফরেন কোম্পানির কাছ থেকে লোন দিয়ে থাকে তাহলে নিউ অ্যাক্ট অনুযায়ী এখন পর্যন্ত ৳15,00,000 পর্যন্ত ইন্টারেস্ট এক্সপেন্সটা অ্যালাউ করা হবে। নিউ অ্যাক্ট অনুযায়ী এখন পর্যন্ত ইয়ারলি ৳15,00,000 ইন্টারেস্ট কি করা হবে? এটা অ্যালাউ করা হবে। এর উপরে যদি ইন্টারেস্ট পে করে থাকেন তাহলে যতটুকু পে করবেন অতটুকু ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না। এটা হলো 53 আলোচনা, হ্যাঁ? বুঝা গেছে কিনা? 53 তাহলে 53 তে কি বলা আছে? ফরেন লোনের ক্ষেত্রে কি বলছে? যে আপ টু ৳15,00,000 পর্যন্ত ইন্টারেস্ট কি করবে? ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে। এর উপরে যদি কোন ইন্টারেস্ট পে করে থাকেন, এই পরিমাণ ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না। আচ্ছা। 54 এ যেটা বলতেছে জেনারেল কন্ডিশন অফ ডিডাকশন এন্ড অ্যালাউন্স। আচ্ছা। এখানে যেটা বলা আছে 54, 53 তো ক্লিয়ার না? সেকশন 53 কারো কোনো কনফিউশন আছে 53 নিয়ে? নো স্যার। আচ্ছা। না স্যার। আচ্ছা, 54 এ যেটা বলতেছে যে অনেক সময় দেখবেন খরচগুলো নিয়ে কন্ট্রাডিক্ট হইতে পারে। আপনি এই খরচটা ক্লেম করতেছেন বিজনেস খরচ হিসেবে। কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি বলতেছে যে না, আপনার এই খরচটা বিজনেস খরচ না। বিজনেস নেচার না। এইজন্য সে সেকশন 49 এর আলোকে ডিসঅ্যালাউ করতে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে যে কেন এটা বিজনেস নেচারের খরচ। কেন এটা বিজনেস নেচারের খরচ। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? যেমন আমরা যে কোম্পানিটা নিয়ে কাজ করি, ট্যাক্সে আমাদের ইপিজেডে বেশ কয়েকটা কনসার্ন আছে। এর মধ্যে একটা কনসার্ন এর কথা বলি। ঠিক আছে? ওরা ওদের স্টাফদের ওই যে যেহেতু ওয়ার্কাররা কাজ করে, তো ওয়ার্কাররা কাজ করতে যেয়ে অনেক সময় কি হয়? ছোটখাটো অ্যাক্সিডেন্ট এর শিকার হয় না? কাজ করতে গেলে হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্সিডেন্ট হতেই পারে। ঠিক আছে? তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলে পারে এটার জন্য কি করতে হয়? কোম্পানিগুলোকে কি দিতে হয়? মেডিকেল সাপোর্ট দিতে হয় না? হ্যাঁ, কম্পেনসেশন দিতে হয়, মেডিকেল সাপোর্ট দিতে মেডিকেল হয়। সাপোর্ট দিতে হয়, হ্যাঁ? তো এই মেডিকেল সাপোর্টটা কোম্পানি মানে নিজে দেয় না। এটা ওদের এখানে যে রেগুলেটরি অথরিটি আছে, এই রেগুলেটরি অথরিটির পক্ষ হয়ে মানে রেগুলেটরি অথরিটি দেয় ওদেরকে। আচ্ছা। বুঝছেন? এটা রেগুলেটরি অথরিটির একটা নিয়ম। ঠিক আছে? ওদের ওই রেগুলেটরি বডি থেকে ২ জন বা ৩ জন স্টাফ সবসময় থাকবে। মানে মেডিকেল স্টাফ থাকবে যদি কোনো কারণে কোনো ওয়ার্কারদের যদি কোনো কারণে কোনো ওয়ার্কাররা যদি এ মানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে যাতে ফার্স্ট এইড ট্রিটমেন্ট যাতে তারা প্রোভাইড করতে পারে। ঠিক আছে? তো এই ধরনের ২-৩ জন মেডিকেল স্টাফ সবসময় থাকে ওই কোম্পানিতে। এবং এর জন্য কোম্পানি মান্থলি একটা অ্যামাউন্ট পে করে দেয় মেডিকেল পারপাস এ। বুঝা গেছে কিনা? তাহলে মেডিকেল উদ্দেশ্যে কোম্পানি কি করে? মান্থলি একটা অ্যামাউন্ট পে করে দেয়। এখন ইনকাম ট্যাক্স অথরিটি বলতেছে, এটা রিয়াল গল্প। তো ইনকাম ট্যাক্স অথরিটি বলতেছে যে এই খরচটা তো কানেক্টেড উইথ বিজনেস না। বুঝছেন? এই খরচটা কানেক্টেড উইথ মানে আমরা এই খরচটা কিন্তু যেহেতু মেডিকেল নেচার তার মানে মেডিকেল এক্সপেন্স এ শো করেছিলাম, হ্যাঁ? মানে সেই ডকুমেন্ট দেখে বলতেছে যে না এই খরচটা কি কানেক্টেড উইথ কি? বিজনেস না। ঠিক আছে? সে আপনাকে বলতেছে। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু আমাকে আপনার প্রমাণ করতে হবে বা প্রুফ দিতে হবে যে এটা হ্যাঁ, আপনাকে প্রমাণ দিতে হবে, প্রুফ দিতে হবে। ঠিক আছে? তো আমাদের আচ্ছা, এটার ক্ষেত্রে প্রুফ কি হতে পারে স্যার? এটার ক্ষেত্রে যে মানে আমি তো খরচ তো করছি, ক্লারিফিকেশন দিতে হবে। এটা তো মানে লিগ্যাল হ্যাঁ, যে আমি এই লিগ্যাল পারপাসেই প্লাস দিচ্ছি ওইখানে তো তাইলে। ধরেন কি জাস্ট ওই যে পেমেন্ট এর ডকুমেন্ট গুলো দেয়া হইছে। বুঝছেন? আচ্ছা। জাস্ট পেমেন্ট এর ডকুমেন্ট গুলো দেয়া হইছে। কিন্তু এটা যে রেগুলেটরি মানে এটার তাহলে ডকুমেন্টেশন হিসেবে কি কোনো ওই যে পলিসি বা রেগুলেটরি রেগুলেটরি অথরিটি বোর্ড এর কোনো ইয়ে থাকবে? হ্যাঁ, মানে ওদের যে ছিল ওইখান থেকে তো ওদের তো এটা রেগুলেটরি বডি থেকেই বলা। যে তোমাদের ওয়ার্কারদের যে সাপোর্টটা মেডিকেল সাপোর্টটা এটা আমাদের এন্ড থেকে প্রোভাইড করবে এবং এই সাপোর্টের এগেইনস্ট এ আ মান্থলি আমাদেরকে এই পরিমাণ অ্যামাউন্ট পে করতে হবে। আমরা নিতে পারি না, থার্ড পার্টি কন্ট্রাক্ট করতে পারি না। আমরা তো কন্ট্রাক্ট করতে পারি, থার্ড পার্টি কন্ট্রাক্ট করতে পারি না। থার্ড পার্টি কন্ট্রাক্ট এর ক্ষেত্রে আমরা পেমেন্ট দিতে পারি না। থার্ড পার্টি কন্ট্রাক্ট করতে পারি না। যেমন আমার এখন লোক লাগবে। আমি আপনার কাছ থেকে ২ টা স্টাফ আউটসোর্স করলাম।
নিলাম। এবার এই ২ জনের স্টাফের যে বেতন, এই বেতনটা আমি কোথায় দেখাবো? ২ জন ২ জন আমি যে পেমেন্ট দিচ্ছি, ধরেন যে আপনার XYZ কোম্পানি সে ম্যান পাওয়ার সাপ্লাই দেয়। ঠিক আছে? আমার কাজের সময় ২ জন ম্যান পাওয়ার দরকার। এবং আপনি কোয়ালিটি ফুল ম্যান পাওয়ার সাপ্লাই দেন। মানে যারা অ্যাকাউন্টস এর কাজ-টাজ বোঝে। আমার এখন ওয়ার্ক প্রেশার এর সময় আমার ২ জন ম্যান পাওয়ার দরকার। আমি আপনার কাছ থেকে ২ জন ম্যান পাওয়ার নিলাম। এবং they are committed যে তারা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করবে। বুঝছেন? এই যে বাংলা লিঙ্ক প্রচুর নেয় কিন্তু। প্রচুর আউটসোর্সিং করে, হ্যাঁ। আউটসোর্সিং করে। বুঝছেন? যেমন একটা কোম্পানি আছে ওরা বাংলা লিঙ্কে ম্যান পাওয়ার সাপ্লাই দেয়। এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিস এ মানে বলা থাকে যে আমার এই ম্যান পাওয়ারটা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করবে। তাকে এই টাইম ব্রেক দিতে হবে। সে এই টাইম থেকে মানে টাইমটা ফিক্স করা থাকে। সে যদি এডিশনাল ওয়ার্ক করে বা এডিশনাল ওয়ার্ক যদি করান তাকে এই পরিমাণ অ্যামাউন্ট পে করতে হবে। এখানে হয় কি মানে কন্ট্রাক্টটা হয় কি কোম্পানি করে, হ্যাঁ? কন্ট্রাক্টটা যেমন এই যে দেখেন সিকিউরিটি গার্ড সাপ্লাই। আমার সাথে আপনার কন্ট্রাক্ট হয় যে আমি একজন গার্ড দিব, আমাকে প্রতি মাসে ৳১৫,০০০ করে দিতে হবে বা ৳২০,০০০ করে। তাহলে আমি আপনাকে কি দিচ্ছি? ৳১৫,০০০ দিয়ে দিচ্ছি। আপনি হয়তোবা ওই গার্ডকে ৳১২,০০০ দিয়ে দিলেন। মাঝখান থেকে ৳৩,০০০ কে আপনার প্রফিট, প্রফিট কমিশন ওরা। ঠিক আছে? তো এটাও কিন্তু বেবজা কিন্তু যে রেগুলেটরি ওদের অথরিটি ওরাও এরকম একটা এগ্রিমেন্ট দিয়ে দিছে। যে আমরা তোমাকে মেডিকেল সার্ভিস দিব, মেডিকেল সাপোর্ট দিব এবং এর এগেইনস্ট এ তোমাকে মান্থলি আমাকে এই পরিমাণ করে টাকা দিতে হবে। পে করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা ওরা দিয়ে দিছে। তাহলে this is তাহলে the- এটা তো এক্ষেত্রে একটা তো strong আমার document। ডকুমেন্ট হলো রেগুলেটরির সাথে যে আমার কনভারসেশন গুলা হয়, পেপার গুলা। হ্যাঁ, এটাই তো স্ট্রং ডকুমেন্ট। হ্যাঁ। এটাই তো। আমাদের মানে ওরা যখন সাবমিট করছিল ওরা তখন তো চায় নাই। বুঝছেন? কিন্তু পরবর্তীতে বলতেছে যে না এটা কানেক্টেড উইথ বিজনেস নেচার না। তখন ওই ডকুমেন্ট গুলো দিতে হইছে এবং একটা ক্লারিফিকেশন বলছে যে আপনি একটা জাস্টিফিকেশন বা একটা ক্লারিফিকেশন দেন। এখানেও সেই জাস্টিফিকেশন এর কথা বলা আছে। 54 এও সেই জাস্টিফিকেশন এর কথা বলা আছে যে আপনি যে বলতেছেন যে আপনার খরচটা কানেক্টেড উইথ বিজনেস। এই খরচটা কেন কানেক্টেড উইথ বিজনেস? এটার জাস্টিফিকেশনটা আপনার কাছে চাচ্ছে। বুঝা গেছে কিনা? মানে কোথাও যদি কন্ট্রাডিক্টরি হয় তাহলে আপনাকে ওইখানে জাস্টিফিকেশন দিতে হবে। তো জাস্টিফিকেশন দেওয়ার কারণে জাস্টিফিকেশন কিভাবে দিবেন? এই সেকশন 54 এ ৩ টা পয়েন্ট বলা আছে। এই ৩ টা পয়েন্টের আলোকে আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে। মানে ওই ৩ টা পয়েন্ট থাকতে হবে, হ্যাঁ? বা এই পয়েন্ট গুলো থাকতে হবে। আচ্ছা। ডিডাকশন নট অ্যালাওয়েবল ইন সার্টেন কেসেস। কিছু ক্ষেত্রে খরচ কি করা হবে না? অ্যালাও করা হবে না। যেমন আপনি কাউকে যদি পেমেন্ট দিয়ে থাকেন না? পেমেন্টের সময় যদি সোর্স এ টিডিএস কাটেন না? সেকশন 55 সবচেয়ে ইম্পোর্টেন্ট সেকশন, হ্যাঁ? সেকশন 55 হ্যাঁ? সবচেয়ে ইম্পোর্টেন্ট সেকশন। আর সেকশন 55 টা থেকে কোয়েশ্চেন আসবেই। আর সেকশন 55 টাকে বলা হয় ট্যাক্স প্ল্যানিং এর একটা পার্ট। ট্যাক্স প্ল্যানিং টা কি? ট্যাক্স প্ল্যানিং এর যদি কনসেপ্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্ল্যানিং, হ্যাঁ? ট্যাক্স প্ল্যানিং এর ডেফিনিশন এ বলা হচ্ছে আইনের মধ্যে থেকে আপনি যদি কোন অর্গানাইজেশনের ট্যাক্স সেভ করতে পারেন দ্যাট ইস কল্ড ট্যাক্স প্ল্যানিং। আইনের মধ্যে থেকে যদি কোন অর্গানাইজেশনের ট্যাক্স সেভ করতে পারেন দ্যাট ইস কল্ড কি? ট্যাক্স প্ল্যানিং। তো সেকশন 55 এ যেটা বলতেছে যে কাউকে যদি কোন পেমেন্ট দেন, পেমেন্টের সময় যদি সোর্সে টিডিএস না কাটেন, তাহলে এই পেমেন্টটা ইনকাম ট্যাক্স অথরিটি কি করবে? ডিসঅ্যালাউ করবে। তাহলে অর্গানাইজেশনের উচিত কি? অর্গানাইজেশনের উচিত কি? পেমেন্টের সময় সোর্সে টিডিএস কাটা না? হ্যাঁ, সোর্সেস কেটে রাখা এবং নির্ধারিত সময় ডিপোজিট করা। হ্যাঁ, নির্দিষ্ট সময় ডিপোজিট করা, সোর্সে টিডিএস কাটা। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, হ্যাঁ? যেমন একটা পয়েন্ট বললাম। আবার স্টাফদের সেলারি, কোম্পানির ক্ষেত্রে এবার বলা আছে স্টাফদের সেলারি এন্ড ওয়েজেস এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। স্টাফদের সেলারি হ্যাঁ, এন্ড এটা ওয়েজেস এটা এটার একটা লিমিট থাকে না যে এত না করে এই বছর হবে। লিমিটটা উঠাইয়া দিছে। নাজনীন আপু এই বছর আচ্ছা, লিমিটটা উঠাইয়া দিছে, হ্যাঁ? সেকশন 55 টা দেখবেন। এটা খুব ইম্পোর্টেন্ট একটা সেকশন। কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবেই। বুঝছেন? আচ্ছা। প্লাস এইটা ট্যাক্স প্ল্যানিং এর একটা পার্ট বলা হয়। তো যেমন কালকেও আমার সাথে একটা কোম্পানির মিটিং ছিল, হ্যাঁ? যেখানে ওরা অ্যাকচুয়ালি ট্যাক্স রিলেটেড ইস্যু গুলো নিয়ে আলোচনা করতেছিল। ওদের যে এমডি উনি আমাকে কল করেছিল যে, "ইমন ভাই আমার আ একটু আসেন।" ৮ টার সময় একটা মিটিং ছিল। স্যার আপনার ওই যে ট্যাক্স রিলেটেড যে ইয়েগুলা হয় না, ওইগুলা হলে একটু দিয়েন, লিংক দিন। কোনগুলো? ওই যে ওয়ার্কশপ গুলো করান না আপনি? ট্রেনিং ওগুলো গুলা তো যে পেইড দেন। আপু।
পেড তো জানে না প্রায় সময় দেখি তো আর আমি এখন আচ্ছা ওই আচ্ছা ফেসবুক অফ করে দিছি। মানে আনইনস্টল আচ্ছা, করে দিছি। পড়াশোনা হয় না দেখে। এজন্য বললাম আরকি আচ্ছা গুড, গুড। আপডেট করেন। আচ্ছা দিব সমস্যা নেই। আচ্ছা যোগাযোগ রাখেন। আমাদের তো ধরেন যে ই এই যে নভেম্বর প্রচুর কাজের প্রেশার গেল। নভেম্বর, তারপরে ডিসেম্বর, জানুয়ারি ১৫ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের আমি ওই মোটামুটি ফেসবুক আনইনস্টল করার ফলে এখন আর দেখতে আচ্ছা। পাই না আরকি। আপনি যেহেতু হাউসওয়াইফ তো কমিউনিকেশন রাখেন, যোগাযোগ রাখেন, হ্যাঁ? যখন ধরেন যে ওকে। আমাদের যখন কাজের প্রেশার থাকে তখন যদি মনে করেন যে না ভলান্টারিলি কাজ করবেন আমাদের সাথে তাহলে করতে পারেন। বিশেষ করে ট্যাক্সের কাজগুলো। কারণ আমাদের তো তখন ধরেন যে লোকও দরকার। বুঝছেন? হ্যাঁ, স্যার এনি টাইম। এই হ্যাঁ, মানে হাউসওয়াইফ তো বাইরে তো থাকি বেশিরভাগ সময়ই। তো অফ না, ডে গুলাতেও যদি হয় বা কোনো হ্যাঁ, মোটামুটি ছুটিও নিয়েও শনিবারে যদি কিন্তু ইয়ে আমাদের করা এখানে যায় বসে অনেকে, তাহলে একটু বুঝছেন? ইয়ে করেন। যেমন ওকে। অনেক স্টুডেন্ট আর ওই কিন্তু পেইড কোর্স গুলা আছে না ট্যাক্স এর উপরে ভ্যাটের উপরে আপনি তো অনেক ইয়ে নেন। জি, আমাকে একটু জানাইয়েন। আচ্ছা ঠিক আছে। মনে রাখলাম তো আমি ইনফর্ম করব। আচ্ছা, স্যার কোশ্চেন ছিল। বলেন। আহ, অরিজিন স্যার স্যার যদি পারচেজ করা হয়, পারচেজের ক্ষেত্রে যদি টিডিএস না কাটা হয়, সেক্ষেত্রে কি সেটা পারচেজে তাহলে অ্যালাউ হবে না? এরকম হ্যাঁ, এটা এলাও হবে না। পারচেজ এর ক্ষেত্রে তো আপনার টিডিএস অ্যাপ্লিকেবল। যেমন আ এটা পারচেজ এর ক্ষেত্রে বলা আছে দেখবেন একজন ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার কাছ থেকে আপ টু ৳৫০,০০,০০০ পর্যন্ত ৩% ৳৫০,০০,০০০ থেকে ৳২,০০,০০,০০০ পর্যন্ত 5% এবং ২ crore এর পরে হলো 7%, স্যার। বুঝছেন? আর এটা কাউন্ট হবে জুলাই টু জুন, হ্যাঁ? পারচেজ এর ক্ষেত্রে টিডিএস অ্যাপ্লিকেবল। যেমন কালকে যে মিটিংটা ছিল না? ওরা মূলত ওদেরই একটা ইস্যু ছিল, বুঝছেন? এরা পারচেজ এর পরে ওরা টিডিএস কাটে না ঠিকমতো, বুঝছেন? তো এগুলোর যদি না কাটেন, দেখেন এখন পারচেজ এর পরে 3% যদি ইনকাম ট্যাক্স অথরিটি ধরতে পারে তাহলে আবার ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 30%। আচ্ছা। আমাদের অনেক সময় প্রবলেম হয় কি? আমরা যাদের কাছ থেকে কিনতেছি না, বাস্তব যে প্রবলেমটা হয় যে আমরা যাদের কাছ থেকে কিনতেছি, এদের কাছ থেকে অনেক সময় আমরা কি করতে পারি না? আমরা ইয়েটা মানে নিতে ডিডাক্ট করতে পারি না, কাটতে পারি না। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় কোম্পানিকে দিয়ে দিতে হবে। বুঝছেন? সেক্ষেত্রে করণীয় হলো কোম্পানিকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে করণীয় কোম্পানিকে দিয়ে দিতে হবে। যেমন আমাদের অডিটের ক্ষেত্রেও হয়। অনেক সময় হয় কি? যেমন এটা মানে বাস্তব সিচুয়েশন যদিও এটার জন্য মানে এই যে এইগুলো কিন্তু আমাদেরকেই হ্যান্ডেল করতে হবে। যেমন আমাদের কিছু ক্লায়েন্ট আছে, বুঝছেন? যেমন এই ক্লায়েন্ট গুলো কি যেমন অডিট ফির পরে ট্যাক্স অ্যান্ড ভ্যাট দেয়ার কথা। কিন্তু দেয় নাই। এখন কি করব বলেন? আ অডিটের উপরের ইয়েগুলা তো ফার্মকেও শো করতে হয় ইনকাম হ্যাঁ, ফার্মকেও শো ইয়ের করতে সাথে। হয়। তখন তার মানে আমাকে কি নিজেরাই করতে দিয়ে হবে? দিতে আমার হয়। পে হ্যাঁ, করতে হয়। হ্যাঁ, তার মানে আমাকে কি করতে হবে? আমার নিজের পকেট থেকেই দিয়ে দিতে হবে। বা ফার্মকে জি। ফার্মের পকেট থেকে দিয়ে দিতে হবে। বুঝছেন? মানে সবাই স্যার এরকম না। এটা খুব কিছু ধরেন যে ৫% এর মতো এই কাজটা করে। মানে দেয়ার কথা কিন্তু না দেয় না। বুঝছেন? তো বা এটা কি কম্পালসরি না স্যার ওই যে সেলারি থেকেও টিডিএস কেটে রাখা বা ইয়ে? হ্যাঁ, সেলারি ম্যান্ডেটরি। হ্যাঁ, ম্যান্ডেটরি। ট্যাক্সেবল সেলারি সেলারি থেকে থেকে হলো কি অবশ্যই টিডিএস কাটতে হবে। ওই যে ট্যাক্সেবল সেলারি থেকে টিডিএস কাটতে হবে। বা স্যার ওই যে অডিট ফি যখন দেয় ওখান থেকেও তো কেটে রাখে না? টিডিএসটা? আচ্ছা এখান থেকে সেটা অনেক হলো সময় কি হয় কি ইয়ে টিওআর এ তো উল্লেখ থাকে যে রেমুনারেশন এর হ্যাঁ, ইয়েটা কি হবে ওইটা ইনক্লুডিং অর এক্সক্লুডিং সেই অনুযায়ী হ্যাঁ, তো রাখে না। এটা এটা মেনশন করা থাকে ইনক্লুডিং বা এক্সক্লুডিং হ্যাঁ? অনেক সময় ক্লায়েন্ট বলে থাকে যে আমরা এটা টিডিএস বিডিএস এর চালান দিয়ে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? ওই যে যেটা হ্যাঁ। বললেন কেটে রাখার নিয়ম। ঠিক আছে? সে যেমন আমার আমি ইয়ে করি, আমি যতটাই করি আমি ইনক্লুডিং রাখি, উল্লেখ রাখি। টিওআর ইনক্লুডিং উল্লেখ রাখি। পরে অডিট ফি দেওয়ার সময় মানে যখন চেক দেই তখনই দিয়ে দেই চালান-টালান সহ অ্যাডভান্স কেটে। এটাই ভালো হয়। মানে একসাথে দিয়ে দিলেই পারে ভালো। এটা আমাদের অডিট ফার্ম এর জন্য ভালো। আচ্ছা সেকশন 55 এ এরকম অনেক কিছু আছে। যেমন এই যে সেলারি এন্ড ওয়েজেস এর কথা বললাম। তারপরে কোম্পানি যদি অফিস রেন্ট পে করে তাহলে এটা অফিস রেন্টটা কিভাবে দিতে হবে? ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। রেন্টও ব্যাংকের তো মাধ্যমে। সেম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিব আর টিডিএস, বিডিএস কাটবো। জি, ভ্যাট জি। তো ভ্যাট আমাদেরই রাখা হয়। আর ওর থেকে আমরা টিডিএস টা কেটে রাখি রেন্ট হ্যাঁ, পে ডিটেইলস টা কেটে করার রাখবো। সময়। জি। আচ্ছা। হ্যাঁ। আবার বলা আছে যেমন ৳৫,০০,০০০ র উপরে যদি র মেটেরিয়াল পারচেজ করেন, র মেটেরিয়াল এর ক্ষেত্রে ওই যে ৳৫,০০,০০০ র উপরে যদি র মেটেরিয়াল পারচেজ করেন তাহলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে। আদারওয়াইজ এটা ডিসঅ্যালাও করবে। আর ৳৫০,০০০ র উপরে যদি কোন পেমেন্ট হয়ে থাকে তাহলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। ৳৫০,০০০ র উপরে যদি কোন পেমেন্ট দিয়ে থাকেন।
বুঝতে পেরেছেন? জি 50,000 এর উপর টাকার যদি পেমেন্ট দিয়ে থাকেন তাহলে এগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং চ্যানেল দিতে হবে। আচ্ছা, এখন এটা আপনারা একটু দেখে নিবেন, হ্যাঁ? সেকশন 55 ইন ডিটেইলস দেখে নিবেন। আমি কোর কয়েকটা পয়েন্ট বলছি। আবার এখানে কিছু খরচের কথা বলা আছে। যেমন এই যে পার ভিজিট, না? পার ভিজিটের ক্ষেত্রে বলা আছে যে 10 লাখ টাকা পর্যন্ত প্রত্যেক এমপ্লয়ির ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত পার ভিজিট হলো অ্যালাউবল লিমিট। 10 লাখ টাকার উপরে যদি কোন পার ভিজিট দিয়ে থাকেন তাহলে এটা ইনকাম ট্যাক্স অথরিটি ডিসঅ্যালাউ করবে। ২ টা খরচের কথা বলা আছে যে খরচগুলো ইনকাম ট্যাক্স অথরিটি আ ডিসক্লোজড বিজনেস ইনকাম এর পরে বেস করে ডিসঅ্যালাউ করে। এগুলো আমরা দেখব। ম্যাথে যখন যাব তখন আমরা আলোচনা করব। একটা হলো হেড অফিস এক্সপেন্স, আরেকটা হলো রয়ালটি টেকনিক্যাল নো হাউ ফি, হ্যাঁ? এগুলোর ক্ষেত্রে 10% অফ ডিসক্লোজড বিজনেস ইনকাম পর্যন্ত অ্যালাউ করবে। ঠিক আছে? আচ্ছা, এটা আপনারা একটু দেখে নিন। আচ্ছা, এখন সেকশন 56 এ যেটা বলতেছে, সেকশন 55 এর কারণে যদি কোন খরচ ইনকাম ট্যাক্স অথরিটি ডিসঅ্যালাউ করে না? খেয়াল করেন। এটা খুব ইম্পোর্টেন্ট। সেকশন 55 এর কারণে যদি কোন খরচ ইনকাম ট্যাক্স অথরিটি ডিসঅ্যালাউ করে, তাহলে এটা স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে ট্রিট হবে। কড়া কথা কিন্তু। যেমন আপনি স্টাফদের সেলারি দিছেন। ১০ লাখ টাকা ডিউরিং দ্যা পিরিয়ড এ সেলারি দিছেন। কিন্তু এই সেলারি গুলো পুরাটাই ক্যাশে দিছেন। তাহলে এই ১০ লাখ টাকা ইনকাম ট্যাক্স অথরিটি ডিসঅ্যালাউ করবে কোন সেকশনের আলোকে? সেকশন 55 সেকশন 55 এর আলোকে ডিসঅ্যালাউ করবে। এবং এই যে ডিসঅ্যালাউ করবে, এইটা কিন্তু সেকশন 56 এর আলোকে এটা স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে ট্রিট হবে। এবং এই বিজনেস ইনকামটা আপনি অন্য হেডের লসের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। সেকশন 56 এ বলা আছে যে ইনকামটা স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করা হবে। এটা অন্য হেডের লসের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না করতে এবং পারবো এরপরে না আপনাকে রেগুলার এটা ট্যাক্স পে করতে হবে। বুঝছেন? 55 এর আলোকে যেটা ডিসঅ্যালাউ করা হবে সেটা 56 এর সাথে স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করা হবে এবং এরপরে আপনাকে রেগুলার এটা ট্যাক্স পে করতে হবে। বুঝছেন? আপনি ৫ কোটি টাকা পারচেজ করছেন ডিউরিং দ্যা পিরিয়ড এ। কোন টিডিএস কাটেন নাই। ইনকাম ট্যাক্স অথরিটি আপনার ফাইল যেহেতু অডিটে পড়বে তখন ইনকাম ট্যাক্স অথরিটি কি করবে? ৫ কোটি টাকা ডিসঅ্যালাউ করবে। ডিসঅ্যালাউ করলে পারে আপনাকে কি করতে হবে? আপনার কোম্পানির ট্যাক্স রেট যদি 30% হয়, তাহলে 30% এটা আপনাকে ট্যাক্স দিতে হবে। বুঝছেন? এবং একটা কোম্পানিকে রিসেন্ট আমাদের একটা ক্লায়েন্টকে ধরছে এরা। বুঝছেন? আমরা তো কি করি? ক্লায়েন্টদেরকে বলি যে না আপনারা টিটিএস গুলো কাটেন। বুঝছেন? টিডিএস গুলো কাটেন। তাদের হিউজ পরিমাণ পারচেজ করা। কিন্তু তারা কোন টিডিএস পে করে নাই। বুঝছেন? তারা কোন টিডিএস দেয় নাই। হিউজ পরিমাণ পারচেজ করা ডিউরিং দ্যা পিরিয়ড এ। টিডিএস পে করে নাই। এখন বুঝেন। সম্ভবত ১৪ কোটি না ১৫ কোটি টাকার মতো তারা তাদের পারচেজ দেখালো। বুঝছেন? এখন এটা ডিসঅ্যালাউ করলে কি ইমপ্যাক্ট টা পড়বে? বলেন? ডিসঅ্যালাউ করলে তো ওই যে 56 এর স্পেশাল ইনকাম হিসেবে দেখাতে না হবে। বড় ধরনের ইমপ্যাক্ট না। ধরেন যে ১৫ কোটি টাকার গুডস পারচেজ করা আছে। কোন টিডিএস কাটা নাই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো মানে ওই ইনকাম করবে। হ্যাঁ, ওই টিডিএস ট্যাক্স 30% তো ধরেন আবার দেখেন দিতে হবে। 30% 30% হলে যদি দেয়, পেনাল্টি। হ্যাঁ 30% যদি দেয় কয়েক কোটি টাকা চলে আসবে না? তো পেনাল্টি দিতে হবে। 30% মানে কি? ৪ কোটি সামথিং চলে আসবে না? ৪ কোটি সামথিং চলে মানে আসবে না? কোটি টাকা 3% চলে। থেকে 30%। মানে ১৫ কোটি টাকা যদি পারচেজ করা থাকে এখন 30% ধরেন কত টাকা চলে আসবে? ৩ 15 45 4.5 লাখ কোটি। কোটি। কোটি হ্যাঁ কোটি। 4.5 হ্যাঁ, ৪.৫ কোটি 4.5 টাকা চলে কোটি। আসবে। ৪.৫ কোটি। ৪.৫ কোটি টাকা তো ১ টা ২ টা টাকা না। বলেন ১ টা ২ টা টাকা? ৪.৫ কোটি টাকা। তার বিজনেসে তো আমাদের ওই পরিমাণ তো লাভ হয় না। বিজনেসে লাভ হয়? ওই পরিমাণ লাভ হয়? ওই পরিমাণ লাভ হয় না। কিছু বিজনেসে দেখবেন জিপি পার্সেন্টেজ অনেক হাই থাকে। কিছু বিজনেসের জিপি পার্সেন্টেজ কিন্তু অনেক কম থাকে। ঠিক আছে? যেমন আমি যেটা এক্সাম্পল দিলাম এটা জিপি পার্সেন্টেজ সম্ভবত 8% 8% বা 10% এর মতো আছে সম্ভবত। জিপি পার্সেন্টেজ। তার মানে খুব বেশি তো লাভ নাই। লাভ আছে? এই জিপি থেকে তো সে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো বাদ দিবে। খরচ-টরচ বাদ দিবে না? বাদ দেওয়ার পরে তো সে নেট প্রফিট করবে, ডিরাইভ করবে। ঠিক না? বুঝতে পারছেন? এর চেয়ে বেটার কি? টিডিএস কাটা বেটার ছিল না? সে যদি টিডিএস কাটতো তাহলে সেভ করতে পারত কত পার্সেন্ট? বা সে যদি পকেট থেকেও দিয়ে দিত, মানে যদি না কাটতে পারতেছে না, হ্যাঁ কিন্তু পকেট থেকে যদি দিয়ে দিত তাহলে সেভ করতে পারত কত পার্সেন্ট? 27 27% সেভ হতো।
27.5%। এই ইমপ্যাক্ট গুলো কিন্তু বুঝতে হবে। এটাই কিন্তু প্ল্যানিং। দিস ইস পার্ট অফ প্ল্যানিং। এই যে এটা বললাম না? এটাই প্ল্যানিং। দিস ইস পার্ট অফ প্ল্যানিং যে আপনি কিভাবে ট্যাক্স সেভ করতেছেন। আইনের মধ্যে থেকে এসএসসি কে কিভাবে ট্যাক্স সেভ করতেছেন। দিস ইস পার্ট অফ প্ল্যানিং। বুঝছেন? এইটাই প্ল্যানিং এর পার্ট। আচ্ছা আমরা সেকশন গুলো নিয়ে আলোচনা করলাম। এই সেকশন গুলো আপনারা একটু স্টাডি করে নিয়েন। আমি এইখানে আবার ডিটেইলস আলোচনা করা আছে। বুঝছেন? আচ্ছা নইলে নেক্সট ক্লাসে আমি আবার এগুলো একটু রিভিউ দিবনে। হ্যাঁ? আপনারা আপনাদের মতো পড়ে নেন, হ্যাঁ? ওকে। আর নেক্সট ক্লাসে আমি আবার একটু মানে আলোচনা করবনে। আচ্ছা আমাদের এখানে মনে হয় একটা প্রো ফর্মা আছে, বুঝছেন? এই প্রো ফর্মাটা দেখেন নেক্সট ক্লাসে আমরা ম্যাথে চলে যাব ডিরেক্টলি, হ্যাঁ? নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথ দেখব, হ্যাঁ? এখানে একটা প্রো ফর্মা আছে। এই প্রো ফর্মাটা মনে রাখেন যে কিভাবে করা হইছে। জাস্ট এই প্রো ফর্মাটা একটু করেন, এটা একটু দেখেন, হ্যাঁ? প্রো ফর্মাটা দেখেন। আর এখানে মনে হয় আ না এখানে কোন সলিউশন নাই। আপনারা এই প্রো ফর্মাটা একটু দেখেন, হ্যাঁ? সেকশন 55 টা এখানে আলোচনা করা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকবো, হ্যাঁ? স্যার আজকে কি এমআই এর ক্লাস নেবেন? না ভাইয়া। আচ্ছা আজকে এই স্যার পর্যন্ত থাকবো, হ্যাঁ? ওকে স্যার। স্যার আমি ইমরুল ভাই ওকে এটার স্যার। জন্য ওকে। কোর্স এটা কিন্তু আউটলাইন গ্রুপে দিয়ে দিছি। না গ্রুপে দিয়ে দিছি তো আশরাফ ভাই। পান নাই এটা? না, এটা পাইছি, এটা পাইছি। আমি বলতেছি যে ওই যে অন্যগুলার ক্ষেত্রে দেখলাম যে আপনি একটা কোর্স আউটলাইন দিছেন যে কোনটার পরে কোনটা হবে, কোনটা এরকম কিছু আছে এটা আমি সেকশন? দিয়ে দিবনে। এটা মনে হয় করা আছে বুঝছেন? আগের একটা অনুযায়ী করা আছে তো আমি একটু চেঞ্জ করে দিয়ে দিবনে আপনাকে। ডান, ঠিক স্যার আছে। আপনার ট্যাক্স এর এমসিকিউ বইটা আসছে? এটা এই উইকে পেয়ে যাবেন। এই উইকে আমি দেখি। এই উইকে আমি ফ্রি আছি তো এই উইকে করে দিব। ওকে। আর আমাদের ওই যে ইয়ের আইটির জন্য স্যারের ইয়ে দিবেন মনোয়ার স্যার না? আমাকে একটু নক দেন। রবিবার বা সোমবারে নক দেন। আমি রবিবারে মানে কালকে তো শনিবার তো কালকে হয়তোবা একটু ক্লায়েন্টে যাবো, হ্যাঁ? একটু ব্যস্ত থাকবো। রবিবারের দিন নক ওকে। দিন। রবিবারের দিন আমি ফার্মেই থাকবো। ওকে। রবিবার রবিবার বা সোমবারে নক দেন, হ্যাঁ? ওকে। স্যার আমাকে একটু আর রেকর্ড গুলা ফরওয়ার্ড করে দিয়েন। রেকর্ড গুলা। হুম। যে গুলো না আপনারা কেউ একজন ভলান্টারি দায়িত্ব নিয়ে নিন, বুঝছেন? আমি কিন্তু ওই যে এখন একটা ক্লাস নিবো, তারপরে আরেকটা ক্লাস হ্যাঁ নিবো। ভাইয়ারা যারা আছেন একজন নেন যে প্রতিদিন হ্যাঁ, রেকর্ডটা করে রাখলে গ্রুপে দিয়ে দিলে আমরা যখন হ্যাঁ, মানে প্রয়োজন একটু ইয়ে করতে একটু পারবো। ভলান্টারি যে ল্যাপটপ ইউজ করেন সে দায়িত্ব নেন। কারণ আমার এখানে প্রচুর রেকর্ড ক্লাস জমা হয়। হ্যাঁ, আমার এখানে কিন্তু অটো রেকর্ড হয়ে থাকে। কিন্তু এগুলো জমা হইতে থাকে। এবং এটা আমি লং টাইম রাখতেও পারবো না। বুঝছেন? আমি রেকর্ড করলে এটা লং টাইম তাহলে আমাকে ওই যে বাড়ায় নিতে হবে। এটা দেখি, এটা বাড়ায় নিতে হবে। বুঝছেন? রেকর্ড রাখার জন্য এক্সট্রা এবং ভালো টাকাই দিতে হয়। এক্সট্রা অনেক, অনেক বেশি পে করতে হয়। আমার এখানে হয়তোবা ৩০ টা থেকে ৪০ টা ক্লাস রেকর্ড রাখা যায়। বুঝছেন? এর উপর রাখতে চাইলে আমাকে এক্সট্রা ভালো পে করতে হয়। ঠিক আছে, হ্যাঁ? মেইল করে দিচ্ছি।